চলেন আমরা আফ্রিকা ঘোরা শুরু করি। আমরা আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কারণ এখানে একটা সময় পর্যন্ত আসলে মানুষের পায়ের ছাপ আসলে খুব একটা পড়তো না আফ্রিকার। বিশেষ করে আফ্রিকার প্রায় ম্যাক্সিমাম অঞ্চলই, কারণ আফ্রিকা খুব ভালো নেভিগেবল মহাদেশ ছিল না। নেভিগেবল মানে এখানে খুব সহজেই মানুষ চলাচল করতে পারতো না। দেখা যেত যে নদী নালা পাহাড় পর্বত, ঘন জঙ্গল, এই জিনিসগুলো বেশি। আমাদের উপমহাদেশ যেরকম একটু প্লেইন ধরনের, আফ্রিকা কিন্তু এরকম না। এই কারণেই এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং এটাকে বৃহদাকার চিড়িয়াখানাও বলা হয়। আফ্রিকার স্বাধীন দেশ টোটাল 54টা এবং বৃহত্তম দেশ আলজেরিয়া, এবং আফ্রিকাকে জ্যামিতিক সীমারেখার মহাদেশ বলা হয়ে থাকে। এই আফ্রিকা আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে বাব আল মানদের প্রণালী। এটা আমরা গতকালকেই দেখেছি। সাহারা মরুভূমি এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এটা টোটাল 10টা দেশে বিস্তৃত। এই মরুভূমিরই এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে মরুভূমিটা শেষ হয়েছে। এখানে মরুভূমিটা পুরোপুরি শেষ হলেও আসলে এখানে কিছু অঞ্চল আছে যেটা এরকম না যে হুট করে এখানে বালু শেষ, এখান থেকে আবার সবুজ গাছগাছালি শুরু হবে, বাট এরকম না, এগুলো আস্তে আস্তে সবুজ হয়েছে। তো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় সাহেল। সাহেল মানে এখানে একদম মরুভূমিও না, আবার একদম সবুজও না। তো এই অঞ্চলটাকে সাহেল বলা হয় এবং এটাকে সাব সাহারাও বলা হয়। এরপরে আফ্রিকাতেই রয়েছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী, নীল নদ। নদী ইংরেজিতে রিভার, কিন্তু বাংলায় আমরা নদ। যেই নামগুলো শুনতে পুরুষবাচক সেগুলোকে আমরা নদ বলি, আর যেই নামগুলো শুনতে নারীবাচক সেগুলোকে আমরা নদী বলি। তো নীলনদ পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী। এটার দুইটা উপনদী রয়েছে, একটা হোয়াইট নাইল এবং আরেকটা ব্লু নাইল। এর মধ্যে হোয়াইট নাইলটা সবথেকে লম্বা, আর নীলাভ নাইলটা একটু শর্ট। এই নীল নদ উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে। এই যে লেক ভিক্টোরিয়া, এই লেক ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদের উৎপত্তি, এবং এই লেক ভিক্টোরিয়া 3টা দেশে অবস্থিত, কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা। এই আফ্রিকা মহাদেশের ম্যাক্সিমাম আরব দেশগুলো আসলে আফ্রিকা মহাদেশেই পড়েছে, এবং এইখানে একটা সংগঠন রয়েছে, জোট রয়েছে, যে জোটের নাম আরব লীগ। টোটাল 22টা সদস্য রয়েছে আরব লীগের, এবং এই আরব লীগের সদস্যগুলো কি আরব দেশ বলা হয়। তো এখানে কোন কোন দেশ আছে এটা না পড়লেও চলবে, অর্থাৎ এই দেশগুলোর নামগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট এই সংখ্যাটা মাথায় রাখবেন যে আরব লীগের সদস্য সংখ্যা 22টা। 1945 সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয়, এবং আরব লীগের সদর দপ্তর মিশরের কায়রোতে অবস্থিত। এগুলার এই প্রতিষ্ঠানটার বা এই জোটটার সদর দপ্তর এবং কবে প্রতিষ্ঠিত হয় এইটা গুরুত্বপূর্ণ। বর্তমান মহাসচিবের নাম আহমেদ আবুল গাইত। এই আফ্রিকাতে আরেকটা জোট রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মতো, যেটা আফ্রিকান ইউনিয়ন। 1963 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে অবস্থিত, এবং সদস্য রাষ্ট্রের সংখ্যা 55টা। এই আফ্রিকার মরিশাসেই ভারতের একটা সামরিক ঘাঁটি রয়েছে। আমরা চলে যাব মিশরে। মিশর অফিসিয়াল নাম মিশর আরব আরব প্রজাতন্ত্র, এবং এই অঞ্চলেই গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতাকে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস বলেছিলেন নীল নদের দান, কারণ এই নীল নদকে, এই সেই নীল নদ, এই নীল নদকে কেন্দ্র করে এই মিশরীয় সভ্যতাটা গড়ে উঠেছিল। প্রাচীনকালে মিশরীয় রাজাদের বলা হতো ফারাও, এবং এই মিশরের রাজারা, তৎকালীন ফারাওরা, তারা মৃত্যু পরবর্তী জীবনে তারা বিশ্বাস করতেন, এবং তারা বিশ্বাস করতেন যে যদি তাদেরকে খুব ভালো মতো সাজিয়ে টাজিয়ে তাদের মৃত্যু পরবর্তী সময়ে রাখা হয়, তাহলে তাদের মৃত্যুর পরবর্তী সময়টাও ভালো যাবে। তো এই চিন্তা ভাবনা থেকেই তাদের দেহ মমি করে রাখা হতো, এবং এই সমস্ত পিরামিডের মধ্যে এই মমিগুলো রাখা হতো। তো মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম খুফুর পিরামিড। তবে মিশর পিরামিডের জন্য বিখ্যাত হলেও পৃথিবীর সবথেকে বেশি পিরামিড কিন্তু মিশরে নাই। পৃথিবীর পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পিরামিড রয়েছে সুদানে, যদিও সুদানের পিরামিডগুলো অতটা বড় না, সুদানের পিরামিডগুলো ছোট ছোট পিরামিড। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে পৃথিবীর সবথেকে বেশি পিরামিড রয়েছে সুদানে, এবং এছাড়াও পৃথিবীর সবথেকে বড় পিরামিডটা, গ্রেট পিরামিড অফ চলুলা, এটা মেক্সিকোতে অবস্থিত।
এই মিশরীয় সভ্যতার বিভিন্ন অবদান ছিল, এর মধ্যে একটা ছিল ভাস্কর্য শিল্পে। ভাস্কর্য শিল্পে এদের খুব ভালো অবদান ছিল, এবং এটার একটা খুব চমৎকার নিদর্শন হচ্ছে পিরামিড অফ স্ফিংস। পিরামিড অফ স্ফিংস এটা কিন্তু একটা পিরামিড না, এটা মূলত যে সামনের যে অংশটা রয়েছে এটা অনেকটা সিংহের মতো। এই এই অংশটা হচ্ছে মানুষের মতো অবয়ব কিছুটা, আর এই পিছনের অংশটা হচ্ছে সিংহের মতো। তাহলে এটাই হচ্ছে সেই পিরামিড অফ স্ফিংস। মিশরের এক ধরনের লিখন পদ্ধতি ছিল যেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, এবং ইংরেজিতে এটার অর্থ হচ্ছে পবিত্র লিপি। এছাড়াও মিশরের মানুষজন প্যাপিরাস নামক নলখাগড়া বা প্যাপিরাস নামক গাছের বাকল থেকে তারা সাদা রঙের কাগজ তৈরি করতে সমর্থ হয়েছিল। মিশরের মানুষরাই সর্বপ্রথম 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এই গণনা রীতিটা তারা চালু করে, এবং 365 দিনে যে 1 বছর হয় এটাও কিন্তু মিশরের মানুষরাই সর্বপ্রথম চালু করে। এছাড়াও মিশরীয় লোকদের চিকিৎসা শাস্ত্রেরও অবদান ছিল, তারাই সর্বপ্রথম ম্যাটেরিয়া মেডিকা অর্থাৎ ঔষধের তালিকা প্রণয়ন করে। এটা একটা নতুন তথ্য, এটা আপনাদের আগের স্লাইডে ছিল না। তাহলে চিকিৎসা শাস্ত্রে ম্যাটেরিয়া মেডিকা বা ঔষধের তালিকা প্রণয়ন করে সর্বপ্রথম মিশরের মানুষজন। মিশরের বিখ্যাত বন্দরগুলোর মধ্যে রয়েছে কায়রো, আলেকজান্দ্রিয়া এবং হচ্ছে পোর্ট সাইদ। মিশরের একটা বিখ্যাত স্কোয়ার হচ্ছে তাহারির স্কোয়ার, এটাকে স্বাধীনতা স্কোয়ারও বলা হয়। মিশরেই রয়েছে বিখ্যাত সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল। ক্যানেল মানে হচ্ছে এটাও দুইটা ওয়াটার বডিকে সংযুক্ত করবে, চ্যানেল স্ট্রেইটের মতো, কিন্তু এই ওয়াটার বডিটা হচ্ছে ম্যানমেড। এই হচ্ছে রেড সি এবং এই হচ্ছে মেডিটেরিয়ান সি। একটা সময় এই অঞ্চলটা কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের ওয়াটার বডি ছিল না। তখন যেটা করতে হইতো যে এই ইউরোপ দেশগুলো থেকে, বা যদি কেউ এই অঞ্চল থেকে ভারত মহাসাগরে আসতে চাইতো, তাহলে তাকে এই পুরো আফ্রিকা ঘুরে তারপরে হচ্ছে ভারত মহাসাগরে আসতে হইতো। তো তখন থেকেই চিন্তা করা হচ্ছিল যে এই জায়গাটাতে যদি একটা ওয়াটার বডি তৈরি করা যায় তাহলে এই পুরো পথটা আর ঘুরতে হবে না। এই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে এই জায়গাটাতে একটা খাল খনন করা হয়, যেটা হচ্ছে সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল। এটা বিভক্ত করেছে মিশরেরই দুইটা পার্টকে। মিশরের দুইটা পার্ট হচ্ছে একদিকে সিনাই উপত্যকা, এই যে এইটা হচ্ছে সিনাই পেনিনসুলা বা সিনাই উপদ্বীপ বা সিনাই উপত্যকা বলা হয়, আর এইটা হচ্ছে মিশরের মূল ভূখণ্ড। এই সিনাইটা হচ্ছে এশিয়া মহাদেশে পড়েছে, এবং এই মিশরের এই পার্টটা হচ্ছে আফ্রিকা মহাদেশে পড়েছে। আর এই সুয়েজ ক্যানেলটা যুক্ত করেছে একদিকে হচ্ছে রেড সি এবং আরেকদিকে হচ্ছে মেডিটেরিয়ান সি। সুয়েজ ক্যানেল সম্পর্কে মোটামুটি এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আরটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই সুয়েজ ক্যানেলটা এক সময় এইটা খনন করে মূলত হচ্ছে ব্রিটেন, এবং 1956 সালের আগ পর্যন্ত এই সুয়েজ ক্যানেলটা নিয়ন্ত্রণ করতো ব্রিটেন এবং ফ্রান্স। কেন নিয়ন্ত্রণ করতো? কারণ তৎকালীন সময় ব্রিটেন ছিল শক্তিধর দেশ এবং ফ্রান্সও ব্রিটেনের মিত্র দেশ ছিল এবং মোটামুটি শক্তিধর দেশ ছিল। তো তখনও কিন্তু ব্রিটেন ব্রিটেনের তখনও মোটামুটি শক্তি ছিল, বা সবাই ব্রিটেনকে হচ্ছে যে সমীহ করত। কিন্তু মিশর বুঝতে পেরেছিল যে এখন আসলে ব্রিটেনের আর কোনো বেল নাই। তখনই তারা ঘোষণা দিল যে এখন থেকে সুয়েজ খাল এটা হচ্ছে মিশরের, বা এটা মিশর নিয়ন্ত্রণ করবে। এবং মোটামুটি এই ঘোষণার পরেই কিন্তু ব্রিটেন বুঝতে পারলো যে তাদের যে গ্লোবাল আধিপত্য ছিল, বা একসময় যারা যে পুরো পৃথিবী শাসন করেছে, সেইটা আর এখন আর নাই। তারা একটা আহ, সাধারণ দেশেই পরিণত হয়েছে। সাধারণ দেশ বলতে যে সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার তার আর এখন নাই। এবং এই সময়ই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে যুক্তরাষ্ট্র তারাই সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। তো 1956 সালে হচ্ছে মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে, এবং হচ্ছে এই মোটামুটি এইটা পড়লে এখানে চলবে। এরপরে আসেন এই সুয়েজ খাল খনন শুরু করা হয় কবে? খনন শুরু করা হয় 1859 সালে। 1859 সাল থেকে খনন করার পরে 10 বছর পরে 1869 সালে হচ্ছে সুয়েজ খালটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। তো এই যখনই মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে, তখন এটা অবশ্যই অবভিয়াসলি ব্রিটেনের এটা ভালো লাগে নাই, এবং তারা হচ্ছে এটার বিরুদ্ধে মিশরের বিরুদ্ধে তারা মোটামুটি যুদ্ধ ঘোষণা করে, এবং এইখানে ব্রিটেনের এবং ফ্রান্সের পক্ষ হয়ে ইসরায়েল হচ্ছে মিশর আক্রমণ করে, এবং এই সুয়েজ খালকে কেন্দ্র করেই কিন্তু দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এই দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে সমাধান হয়। এখানে হাবিজাবি আছে, এগুলো কোনো দরকার নাই, যেগুলো মুখে মুখে বললাম এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন গামাল আব্দুল নাসের। সিনাই
উপত্যকা বা সিনাই উপদ্বীপ, সিনাই পেনিনসুলা, এটা হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল দখল করে নেয়। পরবর্তীতে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে 1978 সালে সিনাই উপদ্বীপ এটা মিশর ফেরত পায়। এই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমেই হচ্ছে মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে। স্বাক্ষর করেছিলেন আনোয়ার সাদাত এবং হচ্ছে মেনাহেন বেগিন, এবং পরবর্তীতে এই চুক্তি স্বাক্ষরের পরেই কিন্তু এই দুজনকেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, অর্থাৎ আনোয়ার সাদাতকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে এই চুক্তির ফলাফল ছিল মিশর সিনাই উপত্যকার নিয়ন্ত্রণ ফিরে পায় এবং প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। কিন্তু মিশরের এই কাজটা আরবের অন্যান্য দেশগুলো ভালোভাবে নেয় নাই, এবং পরবর্তীতে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়, এবং মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তিনি হচ্ছে আততায়ীর হাতে নিহত হন। চুক্তি পরবর্তী ঘটনা হচ্ছে এগুলা বলে ফেলছে অলরেডি। খেজুর উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে মিশর। আমরা একটু পর রিক্যাপ করব। দক্ষিণ আফ্রিকাতে আমরা যাব। আফ্রিকার একটা দেশ, রাজধানী হচ্ছে তিনটা। প্রিটোরিয়া হচ্ছে প্রশাসনিক রাজধানী, ব্লুম ফন্টেন হচ্ছে আইন আদালতের রাজধানী, এবং কেপটাউন হচ্ছে পার্লামেন্টারি রাজধানী। এই দক্ষিণ আফ্রিকাতেই অ্যাপারথেইড ল বা বর্ণবাদী নীতি চালু ছিল। এই বর্ণবাদী নীতির অবসান হয় হচ্ছে 1994 সালে, যখন সাধারণ নির্বাচনে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যখন হচ্ছে সরকার গঠন করে, তখন হচ্ছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির হচ্ছে অবসান হয়। তাহলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির অবসান ঘটে হচ্ছে 1994 সালে। এবং দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম ডি ক্লার্ক। এটা নাম মুখস্থ করলে চলবে, পরীক্ষাতে আসবে না। নেলসন ম্যান্ডেলা, তাকে হচ্ছে বলা হয় আইকন অফ পিস, ফ্রিডম এবং হচ্ছে রিকনসিলিয়েশন। তার কিছু ডাকনাম আছে, মাদিবা, তাতা, খুলু। এই মাদিবা, তাতা এবং হচ্ছে খুলু এবং হচ্ছে নেলসন, এই কয়েকটা নাম মনে রাখলেই চলবে। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাকে দীর্ঘ 27 বছর হচ্ছে কারাবরণ করতে হয়েছে। এইখানে কোন কোন জিনিসটা আসলে লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে লাগবে হচ্ছে, এই স্লাইডটা দরকার হবে। তিনি কারারুদ্ধ ছিলেন হচ্ছে 1964 থেকে 1990 সাল পর্যন্ত, 27 বছর, এবং তিনি বন্দী ছিলেন রোবেন দ্বীপের কারাগারে, এবং তার কারাবন্দী নাম্বার ছিল 46 এবং হচ্ছে 664। 664 এখানে এখানে মূলত না, সরি, আমি একটু ভুল বলেছি। এই 466 এবং হচ্ছে 64, এইটা হচ্ছে আপনি মনে রাখতে পারেন এইভাবে। এখানে এই যে 466 এটা হচ্ছে তার কয়েদি নাম্বার, আর এই 64 হচ্ছে তিনি 64 সালে তিনি কারারুদ্ধ হয়েছিলেন। তো এই নাম্বারটা এখন হচ্ছে এইডস বিরোধী ক্যাম্পেইনে হিসেবে, এইডস বিরোধী প্রচারণা ক্যাম্পেইনে এই নাম্বারটা এখন ইউজ করা হয়, অর্থাৎ 4664 এই ক্যাম্পেইনটা হচ্ছে এইডস বিরোধী একটা প্রচারণা। ম্যান্ডেলা দিবস হচ্ছে 28 জুলাই, 18 জুলাই এই দিন তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন, এবং এই দিনটাকেই ম্যান্ডেলা দিবস হিসেবে পালিত হয়। ম্যান্ডেলা 1993 সালে হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। 93 সালে শান্তিতে নোবেল প্রাইজ পান, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে আসবে না। যেটা আসতে পারে সেটা হচ্ছে ম্যান্ডেলা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান রয়েছে যারা শিশুদের জন্য কাজ করে, সেটা হচ্ছে ইয়েস ফর দ্য চিলড্রেন। মেন্ডেলের কিছু বিখ্যাত বই রয়েছে, লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ, নো ইজি ওয়াক টু ফ্রিডম এবং হচ্ছে ডেয়ার নট লিঙ্গার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। বর্তমানে সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে সিরিল রামাফোসা। ইস্ট লন্ডন, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একমাত্র নদী বন্দর। উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। পেনিনসুলা এবং হচ্ছে কেইপ, দুইটার মধ্যে দুইটাই প্রায় সেম সেম, তবে যেটা পেনিনসুলা হয় সেটা কিছুটা এরকম ওয়াইড হয়, আর যেটা কেইপ হয় সেটা কিছুটা এরকম সরু হয়। এটাই হচ্ছে পেনিনসুলা এবং হচ্ছে কেপের মধ্যে মেইন পার্থক্য। জিবুতি, এটা হচ্ছে বাব আল মানদেব প্রণালীর ঠিক কাছে, একদম পাশে অবস্থিত। জিবুতি ছোট্ট একটা দেশ, এটা ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ হচ্ছে এইখান দিয়ে হচ্ছে সামনের দিকে আগালি আমরা সুয়েজ খাল পাবো, এবং যেহেতু সুয়েজ খাল দিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে ট্রান্সপোর্ট হয় এবং বিশ্বের যত ধরনের ব্যবসা বাণিজ্য হয় তার একটা ম্যাক্সিমাম পোর্শনই হচ্ছে এই রুটটা ইউজ করে। সুতরাং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ একটা জায়গা। তো এই জিবুতিতে মোটামুটি এখন পৃথিবীর যত বড় ভাই আছে সবারই কিন্তু সামরিক ঘাঁটি আছে, এবং চীনের প্রথম সামরিক ঘাঁটি হচ্ছে এই জিবুতিতেই হচ্ছে অবস্থিত।
এরপরে আমরা চলে যাব হচ্ছে দক্ষিণ সুদানে। দক্ষিণ সুদান হচ্ছে পৃথিবীর স্বাধীন হওয়া সর্বশেষ স্বাধীন হওয়া দেশ দক্ষিণ সুদান, এবং জাতিসংঘের 193তম সদস্য। এই দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে হচ্ছে সুদান থেকে, অর্থাৎ সুদান নামে একটা দেশ আছে, সেই সুদান থেকেই ভাগ হয়ে নতুন একটা দেশ তৈরি হয় হচ্ছে দক্ষিণ সুদান। সুদানের রাজধানী হচ্ছে জুবা। এই দক্ষিণ সুদান এবং সুদানের মধ্যে একটা জায়গা আছে বিতর্কিত, অর্থাৎ এটা নিয়ে এখনো কোনো ডিসিশন হয় নাই। এই জায়গাটা হচ্ছে কোন জায়গাতে যাবে, অর্থাৎ এটা কি সুদানে যাবে নাকি দক্ষিণ সুদানে যাবে, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। তো এই জায়গাটা নাম হচ্ছে আবেই, এটাকে আফ্রিকার কাশ্মীর বলা হয়, এবং এটা হচ্ছে তেল সমৃদ্ধ একটা অঞ্চল। সুদানের একটা অঞ্চল হচ্ছে দারফুর, এবং এই অঞ্চলটাতে মারামারি লেগে আছে 2003 থেকে, এবং এটাকে বলা হয় দারফুর সংকট। সম্প্রতিও সুদান নিয়ে কিছু তথ্য আছে, আপনারা দেখেছেন। এই তথ্যগুলো সাম্প্রতিকে চলে আসবে, তো যেহেতু সাম্প্রতিকে এই তথ্যগুলো চলে আসবে, সুতরাং আমি আর এইখানে এই জিনিসগুলো আলোচনা করছি না। গাম্বিয়া গাম্বিয়া খুব একটা গুরুত্বপূর্ণ দেশ ছিল না, কিন্তু যখনই তারা মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করলো, তখন থেকেই এই দেশটা আসলে ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে আমাদের জন্য আর কি, পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। তো গাম্বিয়া রাজধানী হচ্ছে বানজুল, এবং তারা হচ্ছে আন্তর্জাতিক আদালতে 2019 সালে মায়ানমারের বিরুদ্ধে মামলা করে। আফ্রিকা মহাদেশের একটা অঞ্চলের নাম হচ্ছে হর্নস অফ আফ্রিকা। হর্নস মানে হচ্ছে শিং, মানে আফ্রিকার আফ্রিকার অংশটা, এই অংশটা দেখতে অনেকটা শিংয়ের মতো, এই কারণে এই অঞ্চলটাকে বলা হয় হর্নস অফ আফ্রিকা। তো হর্নস অফ আফ্রিকার দেশ এক্স্যাক্টলি কয়টা, এটা পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে যে হর্নস অফ আফ্রিকার দেশ কোনটি। তাহলে হর্নস অফ আফ্রিকার দেশ হচ্ছে সোমালিয়া, এরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, সুদান, সাউথ সুদান এবং হচ্ছে কেনিয়া। এই টোটাল 7টা দেশ হচ্ছে হর্নস অফ আফ্রিকার দেশ। এবং এই যে 7টা দেশ হর্নস অফ আফ্রিকার দেশ, এটা আসলে কে বলেছে? এটা বলেছে ইউনাইটেড নেশন অনুসারে হর্নস অফ আফ্রিকার দেশ হচ্ছে এই কয়েকটা। এরপরে আমরা চলে যাব হচ্ছে ওশেনিয়া মহাদেশে। ওশেনিয়া মহাদেশ বলতে আমরা মূলত অস্ট্রেলিয়াকে বুঝি। আমরা ছোটবেলায় পড়েছি যে অস্ট্রেলিয়া মহাদেশ, আসলে অস্ট্রেলিয়া মহাদেশ না, মূলত হচ্ছে ওশেনিয়া মহাদেশ, এবং ওশেনিয়া মহাদেশেরই একটা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। যদি অস্ট্রেলিয়া আসলে এত বড়, এটাকে আসলে আলাদা একটা কন্টিনেন্ট হিসেবে বিবেচনা করা যায়। অস্ট্রেলিয়ার অর্থ হচ্ছে দক্ষিণাঞ্চল, এবং অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। এছাড়াও সিডনি সিডনি হচ্ছে নিউ সাউথ ওয়েলসের অঙ্গরাজ্যের রাজধানী, এবং সিডনিকে বলা হয় হচ্ছে দক্ষিণের রানী। বিশ্বের সবথেকে বড় রিফ বা হচ্ছে প্রবাল প্রাচীর বা হচ্ছে রিফ রিফ হচ্ছে এই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। অস্ট্রেলিয়ার একটা প্রতিবেশী দেশ হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হচ্ছে 2টা পার্ট আছে, একটা হচ্ছে উত্তর এবং হচ্ছে দক্ষিণ। এই যে এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে সাউথ, এবং এই নর্থ এবং সাউথের মাঝখান দিয়ে হচ্ছে একটা প্রণালী চলে গিয়েছে, এই প্রণালীকে বলা হয় কুক প্রণালী বা হচ্ছে স্ট্রেইট অফ কুক। নিউজিল্যান্ডের এখানে পরীক্ষা আসার মতো যে তথ্যটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউজিল্যান্ডই হচ্ছে প্রথম দেশ যারা প্রথমবারের মতো নারীর ভোটাধিকার স্বীকৃতি দেয়। প্রথমবারের মতো নারীর ভোটাধিকার স্বীকৃতি দেয় 1893 সালে। এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় হচ্ছে কিউই, এবং তাদের জাতীয় পাখিও কিন্তু হচ্ছে কিউই, এবং কিউই নামে কিন্তু একটা ফলও আছে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় হচ্ছে নিউজিল্যান্ডকে, এবং নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। একটা হচ্ছে অধিবাসী, অর্থাৎ নিউজিল্যান্ডের যে বাসিন্দা তাদেরকে বলা হয় কিউই, আর নিউজিল্যান্ডের যারা আদিবাসী তাদেরকে বলা হয় হচ্ছে মাউরি। এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে ছোট ছোট দ্বীপ আছে। এই দ্বীপগুলোর কিছু জোটবদ্ধ কিছু নাম আছে, যেমন পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া। পলিনেশিয়ার অন্তর্ভুক্ত দ্বীপগুলো হচ্ছে বা দেশগুলো হচ্ছে টোঙ্গা, সামোয়া, টুভেলু, কুক দ্বীপপুঞ্জ, স্টার আইল্যান্ড এবং হচ্ছে তাহিতি। এছাড়া মেলানেশিয়ার হচ্ছে আপনার মাইক্রোনেশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলো হচ্ছে বা দ্বীপগুলো হচ্ছে নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি এবং হচ্ছে ওসিয়াম। আর মেলা মেলোনেশিয়া এটার অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, সান্তাক্রুজ, বিসমার্ক, ভানুয়াতু এবং হচ্ছে নিউ ক্যালেডোনিয়া। তো চলেন আমরা মোটামুটি ওশেনিয়া এবং হচ্ছে আফ্রিকা শেষ করে ফেললাম। আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস দেখলাম। আমরা শুরুতে দেখলাম হচ্ছে যে আফ্রিকা মহাদেশ, এখানে স্বাধীন দেশ হচ্ছে 54টা। সব থেকে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। বাব আল মানদেব এটা আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে। এরপরে আমরা দেখলাম হচ্ছে সাহারা মরুভূমি 10টা দেশে বিস্তৃত। তৃতীয় বৃহত্তম মরুভূমি সাহেল সাব সাহারা অঞ্চল, এটা
এখানে নীলনদ আছে, সব থেকে বড় নদী, সব থেকে দীর্ঘতম নদী নীলনদ। প্রায় 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোন 11টা দেশ সেটা না পড়লেও চলবে, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আরব লীগের সদস্য হচ্ছে 22টা, প্রতিষ্ঠা হয় হচ্ছে 1945 সালে। সদর দপ্তর মিশরের কায়রোতে অবস্থিত। বর্তমান মহাসচিব আহমেদ আবুল গাইত। আফ্রিকান ইউনিয়ন আদিস আবাবাতে এটার সদর দপ্তর অবস্থিত এবং বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 55টা। আফ্রিকান অঞ্চলের মরিশাসে ভারতের সামরিক ঘাঁটি রয়েছে, যদিও ভারত এটা স্বীকার করে না, তারা বলে এটা হচ্ছে বিমান ওঠানামার জন্য, যা সেটা রানওয়ে রয়েছে। মিশরে তৈরি হয়েছিল মিশরীয় সভ্যতা নীল নদকে কেন্দ্র করে, এবং মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলেছেন হেরোডোটাস। মিশরে পিরামিডের জন্য বিখ্যাত। সবথেকে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মিশরকে পিরামিডের দেশ বলা হলেও সর্বাধিক পিরামিড রয়েছে সুদানে, এবং বিশ্বের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে গ্রেট পিরামিড অফ চলুলা, এটা হচ্ছে মেক্সিকোতে অবস্থিত। ভাস্কর্য শিল্পে মিশরীয় সভ্যতার মানুষের অবদান ছিল, যেটার একটা উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে পিরামিড অফ স্ফিংস। হায়ারোগ্লিফিক, এটা মিশরীয় চিত্রলিপি। প্যাপিরাস নামক নলখাগড়া থেকে তারা সাদা রঙের কাগজ তৈরি করেছিল। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এবং 365 দিনে 1 বছর, এই গণনাগুলো কিন্তু মিশরীয় সভ্যতার মানুষরাই শুরু করে। চিকিৎসা শাস্ত্রে তারা প্রথম ঔষধের তালিকা প্রণয়ন করে। বিখ্যাত বন্দর হচ্ছে মিশরের কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সাইদ, তাহারির স্কোয়ার, এটা মিশরে অবস্থিত, এটাকে স্বাধীনতা স্কোয়ারও বলা হয়। সুয়েজ খাল যুক্ত করেছে রেড সি এবং হচ্ছে মেডিটেরিয়ান সিকে, আর পৃথক করেছে মিশরেরই দুইটা অংশকে, একদিকে সিনাই এবং আরেকদিকে হচ্ছে মূল মিশর, এবং এটা কিন্তু এশিয়া থেকে আফ্রিকাকেও পৃথক করেছে। এরপরে আমরা দেখলাম সুয়েজ ক্যানেলটা খনন শুরু হয় 1859 সালে, চালু করে দেওয়া হয় 1869 সালে। 1956 সালে মিশর এটাকে জাতীয়করণ করে, এবং এই সুয়েজ ক্যানেলকে নিয়েই কিন্তু দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয়। সিনাই উপদ্বীপ, এটা 1967 সালের যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ছিল, তখন হচ্ছে ইসরায়েল দখল করে নেয়, এবং পরবর্তীতে 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর এটা ফেরত পায়, এবং এই চুক্তির বিনিময়ে হচ্ছে মিশর ইসরায়েলকে প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপরে আমরা দেখলাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা 3টা রাজধানী। প্রিটোরিয়া হচ্ছে প্রশাসনিক, আইন আদালত হচ্ছে ব্লুমফন্টেইন, পার্লামেন্ট হচ্ছে কেপটাউন। বর্ণবাদী নীতি শেষ হয় হচ্ছে 1994 সালে। সাউথ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যখন নির্বাচনে জয়লাভ করে, তারা হচ্ছে বর্ণবাদের অবসান ঘটায়। তারপরে আমরা দেখলাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তার কিছু বিখ্যাত বই রয়েছে। এছাড়া তিনি 1964 সালে থেকে 1990 সাল পর্যন্ত কারাবরণ করেছেন। তার কয়েদি নাম্বার ছিল 466, এবং এই 46664 এটাকে এখন হচ্ছে এইডস বিরোধী ক্যাম্পেইন হিসেবে চালানো হয়। তিনি রোবেন দ্বীপের কারাগারে বন্দী ছিলেন। ম্যান্ডেলা দিবস হচ্ছে 18 জুলাই। ম্যান্ডেলার বই হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ, নো ইজি ওয়াক টু ফ্রিডম, এবং হচ্ছে ডেয়ার নট লিঙ্গার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার। বর্তমান প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার হচ্ছে সিরিল রামাফোসা। ইস্ট লন্ডন, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একমাত্র নদী বন্দর। উত্তমা সন্তরীপ, এটা হচ্ছে সাউথ আফ্রিকাতে অবস্থিত। জিবুতি, এটা বাব আল মান্দের প্রণালীর ঠিক কাছে অবস্থিত, এবং ভারত মহাসাগরে চীনের প্রথম সামরিক ঘাঁটি জিবুতিতে অবস্থিত। দক্ষিণ সুদান থেকে স্বাধীনতা লাভ করে 2011 সালে, এবং এটা হচ্ছে জাতিসংঘের 193তম সদস্য রাষ্ট্র। সুদানের রাজধানী হচ্ছে জুবা। আবি সাউথ সুদান এবং সুদানের মধ্যে অবস্থিত একটা বিরোধপূর্ণ অঞ্চল, এবং এখানে আফ্রিকাতে এটা একটা তেল সমৃদ্ধ অঞ্চল, এবং এটাকে আফ্রিকার কাশ্মীর বলা হয়। দারফুর, এখান থেকে 2003 সাল থেকে এখানে সংকট শুরু হয়েছে, এটা সাম্প্রতিক মোটামুটি আলোচনায় চলে আসবে, এই কারণে এখানে আমরা আলোচনা করি নাই। গাম্বিয়া, রাজধানী হচ্ছে বানজুল, তারা 2019 সালে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দেয়। হর্নস অফ আফ্রিকার দেশ হচ্ছে সোমালিয়া, এরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, সুদান, সাউথ সুদান এবং হচ্ছে কেনিয়া। ওশেনিয়া মহাদেশের মধ্যে এখানে রয়েছে অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ড, এই দুইটাই মোটামুটি বড় দেশ রয়েছে। অস্ট্রেলিয়া, এটার রাজধানী হচ্ছে ক্যানবেরা। এছাড়াও নিউ সাউথ ওয়েলসের রাজধানী হচ্ছে সিডনি। সবথেকে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে কুইন্সল্যান্ডে অবস্থিত। নিউজিল্যান্ডের দুইটা অংশ, একটা হচ্ছে উত্তর দ্বীপ এবং আরেকটা হচ্ছে দক্ষিণ দ্বীপ, দুইটার মাঝখানে রয়েছে স্ট্রেট অফ কুক। এছাড়াও নিউজিল্যান্ডের প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে। নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই, আর তাদের আদিবাসীদের বলা হয় মাউরি। পলিনেশিয়ার দেশ হচ্ছে টোঙ্গা, সামোয়া, টুভেলু, কুক দ্বীপপুঞ্জ, ইস্টার আইল্যান্ড, তাহিতি। এছাড়া মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, ওসিয়াম, এবং মেলানেশিয়ার
দেশগুলো হচ্ছে ফিজি, সান্তাক্রুজ, সলোমন দ্বীপপুঞ্জ, বিসমার্ক, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, নিউগিনি এবং হচ্ছে নিউ ক্যালেডোনিয়া। তাহলে এই ছিল আমাদের ওশেনিয়া মহাদেশ। এখন পড়বো আমরা আন্তর্জাতিক নিরাপত্তা। এইখানে আমরা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তি, গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তিগুলো হচ্ছে দেখার চেষ্টা করব। তো চলেন আমরা চুক্তিগুলো একটু দেখি। এখানে চুক্তির হচ্ছে বিভিন্ন নাম থাকে: এগ্রিমেন্ট, ট্রিটি, প্যাক্ট, প্রোটোকল, এমওইউ, সবগুলোই আসলে হচ্ছে চুক্তি। তবে এই চুক্তিগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন পার্থক্য আছে। তো চুক্তির কোনটার মধ্যে কি পার্থক্য, এটা আসলে পরীক্ষাতে খুব একটা আসে না। পরীক্ষাতে যেগুলো আসে যে কোন চুক্তি কখন হয়, গুরুত্বপূর্ণ চুক্তিগুলো কে কে স্বাক্ষর করেছে, এগুলো পরীক্ষাতে আসে। তো দেখেন, ট্রিটি এটা হচ্ছে গুরুত্বের দিক থেকে 1 নম্বরে, এবং বিষয়বস্তুর দিক থেকে এটা খুবই বিস্তৃত থাকে এবং সাধারণত রাষ্ট্রপ্রধানরা হচ্ছে এই ট্রিটিতে স্বাক্ষর করেন। কনভেনশন মানে হচ্ছে সনদ, চার্টার মানেও কিন্তু সনদ। কনভেনশন মানে হচ্ছে যে যদি অনেক মানুষের বা অনেক দেশের একটা কমন সমস্যা হয় এবং সেই কমন সমস্যাটা সমাধান করার জন্য যখন দেশগুলো একসাথে মিলিত হয় এবং মিলিত হয়ে একটা সমাধান তারা খুঁজে বের করে এবং সেটা ডকুমেন্ট আকারে প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে কনভেনশন। এগ্রিমেন্ট হচ্ছে এটাও এক ধরনের চুক্তি, বাংলায় অর্থ চুক্তি, তবে এটা বিষয়বস্তুর দিক থেকে ট্রিটির থেকে কিছুটা নিচের দিকের, কিছুটা কম বিস্তৃত। সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে এই এগ্রিমেন্ট স্বাক্ষর করে। প্রোটোকল মানে হচ্ছে যে একটা চুক্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত সেটাকে প্রোটোকল বলা হয়, এবং এটাকে একটা খসড়া চুক্তি বলা যেতে পারে। এবং আরেকটা হচ্ছে আমরা যেই প্রোটোকল সাথে বেশি পরিচিত, সেটা হচ্ছে আহ, পরিবেশ বিষয়ক যে সমস্ত চুক্তি আছে সেগুলোকে হচ্ছে প্রোটোকল বলা হয়। অ্যাকর্ড, অ্যাকর্ডও হচ্ছে এক ধরনের চুক্তি, তবে এই চুক্তিটার একটু যে স্পেশালিটি সেটা হচ্ছে যে এই অ্যাকর্ড যদি এক পক্ষ বের হয়ে যায় তাহলে অবশ্যই আরেক পক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। প্যাক্ট হচ্ছে সাধারণত যুদ্ধ শেষে দুই পক্ষ আর যুদ্ধ করবে না এরকম চিন্তাভাবনা করে তারা যে চুক্তি করে সেটা হচ্ছে মূলত প্যাক্ট। তবে এই নামগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ দেখা যায় যে যখন যারা এই চুক্তিগুলো করে তখন তারা হচ্ছে তাদের মতো করে এই নামধামগুলো দেয়। সুতরাং এক্স্যাক্টলি যে এটাই হবে এরকম কোনো আসলে কথাবার্তা নাই। এবার আমরা কিছু চুক্তি চুক্তি বা এই ধরনের জিনিসগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। শুরুতেই দেখবো আমরা প্যারিস প্যাক্ট, এটাকে ক্যালগ ব্রায়ান্ট প্যাক্টও বলা হয়। এই প্যারিস প্যাক্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হয়, যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ হচ্ছে নিষিদ্ধ করা হয়। 1928 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে হচ্ছে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। এখানে যে তারিখ ফারিক এগুলো লাগবে না। এই যে সদস্য সংখ্যা এগুলো আসলে দরকার নাই। আরেক ধরনের চুক্তি আছে যেটাকে বলা হয় এমওইউ, সমঝোতা স্মারক। সমঝোতা স্মারক বলতে সাধারণত এই সমঝোতা স্মারকের আইনগত কোনো ভিত্তি থাকে না, এবং বলা হয় যে চুক্তির আগের যে ফেজ, অর্থাৎ একটা পরীক্ষামূলক চুক্তি, এটাকে পরীক্ষামূলক চুক্তি বলা যেতে পারে, অর্থাৎ একটা টেস্ট, একটা ট্রিটি। মূল চুক্তিতে যাওয়ার আগে একটা টেস্ট ট্রিটি হচ্ছে এমওইউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কনভেনশন কি আমরা অলরেডি বলে ফেলেছি, এখন আমরা হচ্ছে কিছু কনভেনশন পড়ার চেষ্টা করব। শুরুতেই আমরা দেখব হচ্ছে গণহত্যা সনদ। 1948 সালে এই সনদটা স্বাক্ষরিত হয়। গণহত্যা সনদ মানে হচ্ছে যে গণহত্যার আসলে কোনো বিচার ছিল না, বা গণহত্যার করার যারা গণহত্যা চালাচ্ছে এদের আসলে শাস্তির জন্য কোনো ধরনের আইন কানুন ছিল না। তো এইটার সমাধানের জন্যই হচ্ছে এই সনদটা হয়, এবং এই সনদটার অফিসিয়াল নাম হচ্ছে দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড। এই বিশাল যেই এব্রিভিয়েশন আছে এটা না পড়লেও চলবে, জাস্ট এতটুকু মাথায় রাখলে চলবে যে এটা হচ্ছে জেনোসাইড কনভেনশন। জেনোসাইড কনভেনশন 1948। জেনোসাইড কনভেনশন স্বাক্ষর হয় হচ্ছে 9 ডিসেম্বর 1948। এইটার তারিখ সহ মাথায় রাখতে হবে। তবে কার্যকর হয় 3 বছর পরে, 1951 সালে। চুক্তির উদ্দেশ্যই হচ্ছে যে গণহত্যার মতো যেসব আন্তর্জাতিক অপরাধ এগুলোর শাস্তির ব্যবস্থা করা, এবং সর্বপ্রথম এই কনভেনশনের মাধ্যমেই গণহত্যাকে হচ্ছে সংজ্ঞায়িত করা হয়। গণহত্যার এই সনদ অনুযায়ী গণহত্যার অপরাধ হচ্ছে 5টা, অর্থাৎ 5টা ঘটনাকে গণহত্যার অপরাধ বলে বিবেচিত করা হবে। এগুলো হচ্ছে সেই 5টা, জাস্ট পড়লেই হবে, এগুলা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট না। তবে এই যে 5 সংখ্যাটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মূলত হচ্ছে লিখিতের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এক নজর একটু দেখে যেতে পারেন যে গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, সদস্যদের শারীরিক এবং মানসিকভাবে আহত করা,
এমন কর্মসূচি গ্রহণ করে যাতে গোষ্ঠী সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়, জোরপূর্বকভাবে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা এবং এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে জোর করে স্থানান্তর করা। এই যে সনদটা, এটা নিয়ন্ত্রণ করে কে বা এটার দেখভাল করে কে? এই সনদটার দেখভাল করার জন্য জাতিসংঘের একটা অফিস রয়েছে। সেই অফিসটার বা সেই জাতিসংঘের সেই বডিটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এটাকে সংক্ষেপে বলা হচ্ছে R2P। এছাড়াও OHCHR, অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস বা OHCR, এরাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই গণহত্যা সনদটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। এখন পর্যন্ত এই জেনোসাইড কনভেনশন 153টা দেশ হচ্ছে অনুমোদন করেছে এবং বাংলাদেশ 1998 সালে হচ্ছে এই সনদটা স্বাক্ষর করে। গণহত্যা সনদে টোটাল 19টা অনুচ্ছেদ রয়েছে, এবং এই 19টা অনুচ্ছেদের মধ্যে বাংলাদেশের একটা অনুচ্ছেদে হচ্ছে আপত্তি আছে, সেই অনুচ্ছেদটা হচ্ছে 9 নাম্বার অনুচ্ছেদ, এবং বাংলাদেশ সহ আরো 5টা দেশের এই অনুচ্ছেদে আপত্তি আছে। সেই অনুচ্ছেদে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে। এরপরে আমরা দেখব হচ্ছে ইউনাইটেড নেশনস বিল অফ হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকার বিষয়ক জাতিসংঘের একটা ঘোষণা। মানবাধিকার নিয়ে জাতিসংঘের একটা ঘোষণা আছে এবং 2টা আন্তর্জাতিক চুক্তি আছে। এই একটা ঘোষণা বা ডিক্লারেশন এবং হচ্ছে 2টা আন্তর্জাতিক চুক্তি, এই 3টাকে একসাথে বলা হয় ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। তো ঘোষণাটা কি? ঘোষণাটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকারের বৈশ্বিক ঘোষণা। আর চুক্তি 2টা খুব একটা ইম্পর্টেন্ট না, পড়তে হবে না, স্কিপ করতে পারেন। এই দুটো হচ্ছে স্কিপ করতে পারেন। এখন আসেন আমরা দেখব হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা মানবাধিকার বিষয়ে ঘোষণা। এটাকে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র বলা হয়। এই ঘোষণাপত্রটা 10 ডিসেম্বর 1948 এই তারিখে হচ্ছে স্বাক্ষর হয়। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে আমরা আরেকটা তারিখ দেখেছিলাম, সেটা ছিল 9 ডিসেম্বর 1948। এই তারিখ হচ্ছে জেনোসাইড কনভেনশনটা স্বাক্ষরিত হয়। আর এখন আমরা আরেকটা তারিখ পেলাম ঠিক পরের দিন, 10 ডিসেম্বর 1948। এই দিন হচ্ছে মানবাধিকার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ফ্রান্সের প্যারিসে এই ঘোষণাপত্রটা স্বাক্ষরিত হয়েছিল। মানবাধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের 2টা অর্গান, বা অর্গান না, আসলে 2টা এন্টিটি বলা যেতে পারে, কারণ অর্গান হচ্ছে জাতিসংঘের 6টা ওই যে অঙ্গ সংস্থা, সেগুলোকে বলা হয় জাতিসংঘের অর্গান। এই 2টা এন্টিটি হচ্ছে, একটা হচ্ছে UNHRC এবং আরেকটা হচ্ছে OHCHR। তো শুরুতে আমরা দেখব হচ্ছে OHCHR, এটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, বা ইংরেজিতে হচ্ছে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, বা সংক্ষেপে OHCHR। 1993 সালে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এই যে OHCHR প্রতিষ্ঠিত হইল, এইটার প্রতিষ্ঠার পিছনেও কিন্তু একটা কনভেনশন আছে। সেই কনভেনশনটা হচ্ছে মানবাধিকার বিষয়ক কনভেনশন, মানবাধিকার বিষয়ক ভিয়েনা কনভেনশন 1993। অর্থাৎ ভিয়েনাতে অনেকগুলো কনভেনশন হয়, এর মধ্যে 1993 সালে একটা কনভেনশন হয়। এই কনভেনশনের মাধ্যমে হচ্ছে OHCHR প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা দেখব হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ, বা সংক্ষেপে হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। এরা হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করে। প্রতিষ্ঠা হয় 2006 সালে এবং এটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য হচ্ছে 47 এবং বর্তমানে বাংলাদেশ কিন্তু এই UNHRCর একটা সদস্য। বাংলাদেশের যে 2024 সালের অভ্যুত্থান হইল, এই অভ্যুত্থানে কিন্তু UNHRC তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চালু করেছে এবং এটার কাজ হচ্ছে সংঘাত সম্পর্কে হচ্ছে অনুসন্ধান করা, এবং এই অনুসন্ধান করে এইটাই হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ, যে অনুসন্ধান করা। তো মোটামুটি এতটুকু জানলেই চলবে যে বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এইটা হচ্ছে কে এটার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে এটা কার্যক্রম পরিচালনা করছে UNHRC। এই তারিখ ফারিক এগুলো দরকার নাই, এগুলো পরীক্ষাতে আসবে না। একটু পরে আমরা রিকেপ করব। এরপর আমরা আরেকটা জেনেভা কনভেনশন দেখব, 1949।
এই জেনেভা কনভেনশনের উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় আচরণবিধি কেমন হবে, অর্থাৎ যুদ্ধকালীন আচরণবিধি সংক্রান্ত কনভেনশন। এখন পর্যন্ত 196টা দেশ এই জেনেভা কনভেনশন অনুমোদন করেছে এবং এই কনভেনশনটাকে 4টা রেড ক্রস কনভেনশন বলা হয়। কেন? কারণ হচ্ছে এই যুদ্ধকালীন আচরণবিধি নিয়ে এই জেনেভা কনভেনশনের আগেও আরো 3টা কনভেনশন হয়েছিল এবং এটা হচ্ছে 4র্থ কনভেনশন। এই কারণে এই কনভেনশনটাকে 4টা রেড ক্রস কনভেনশনও বলা হয়। তো এখানে দেখেন 1864, 1906, 1929, 1949 সালে যে কনভেনশনগুলো আছে এর মধ্যে এই 1929 আপনি দেখবেন, বাকি দুইটা না দেখলেও চলবে। যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের প্রতি তাদের নিরাপত্তা ও চিকিৎসা, এটা ছিল 3 নাম্বার যুদ্ধকালীন আচরণ বিধির যে কনভেনশন, সেটার উদ্দেশ্য। আর 1949 সালে যেটা হয় সেটার উদ্দেশ্য ছিল বেসামরিক জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা। এই দুইটা মাথায় রাখবেন, বাকি এই দুইটা না পড়লেও চলবে, পরীক্ষাতে আসবে না। এরপরে আসেন জেনেভা কনভেনশন 1951। এইটা জেনেভা কনভেনশনটা হচ্ছে শরণার্থী এবং অভিবাসীদের প্রতি আচরণবিধি সংক্রান্ত সনদ। একটু আগে যেটা ছিল সেটা ছিল যুদ্ধবন্দী, আর জেনেভা কনভেনশন 1951 যেটা, সেটা হচ্ছে শরণার্থীদের প্রতি আচরণবিধি। 149টা দেশ স্বাক্ষর করলেও এই 149 দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশ কেন নাই এটা বাংলাদেশই ভালো বলতে পারবে। গুম বিরোধী সনদ, আইসিপিপিইডি, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এই গুম বিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে এই সেদিন 2024 সালে। এটা জাতিসংঘ আওতাভুক্ত একটা সনদ যেটা স্বাক্ষর হয় 2007 সালে। এটা দরকার নাই। মোট স্বাক্ষরকারী দেশ হচ্ছে 98টা দেশ, কার্যকর হয় হচ্ছে 2010 সালে। আর বাংলাদেশ হচ্ছে 2024 সালের 29 আগস্ট 98তম দেশ হিসেবে এই গুম বিরোধী আন্তর্জাতিক সনদ স্বাক্ষর করে। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই লাইনটা, যে বাংলাদেশ কবে স্বাক্ষর করে এবং কততম সদস্য হিসেবে বাংলাদেশ স্বাক্ষর করে। এখন আমরা দেখব হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি। চুক্তির মধ্যে একটা চুক্তি আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে তাশখন্দ চুক্তি। এই তাশখন্দ চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তান দ্বিতীয় যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটা হচ্ছে সমাধান হয়। তাশখন্দ হচ্ছে উজবেকিস্তানের একটা জায়গা এবং এই জায়গাতে বসে তাশখন্দ চুক্তি হয় 1963 সালে। 1963 সালে হচ্ছে তাশখন্দ চুক্তি হয়। জাস্ট এতটুকু জানলেই হবে যে তাশখন্দ চুক্তি কাদের মধ্যে হয় এবং তাশখন্দ চুক্তি কখন হয়। 1963, এই 10 জানুয়ারি দরকার নাই। আর কে স্বাক্ষর করেন এইটা গুরুত্বপূর্ণ, লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান, এবং মধ্যস্থতাকারী ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কোশিগিনি। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি নামে একটা চুক্তি হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে আসবে না, স্কিপ করতে পারেন। যেটা আসবে সেটা হচ্ছে সিমলা চুক্তি। সিমলা চুক্তি এটা স্বাক্ষর হয় 1972 সালে এবং এই সিমলা চুক্তির স্বাক্ষর হয়েছিল হচ্ছে যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে ভারত এবং হচ্ছে পাকিস্তানের সাথে এই চুক্তিটা স্বাক্ষরিত হয় জুলাই 1972, এবং স্থান হচ্ছে হিমাচল প্রদেশ। এবং এই সিমলা চুক্তির মাধ্যমে কিন্তু হচ্ছে ওই যে সিজফায়ার লাইন ছিল, সেই সিজফায়ার লাইনটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলে পরিণত হয়। এরপর আমরা দেখব হচ্ছে প্যারিস শান্তি চুক্তি বা প্যারিস পিস অ্যাকর্ডস। এই প্যারিস শান্তি চুক্তির একটা হিংসা আমরা এর আগে পেয়েছিলাম। এই প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়। ভিয়েতনাম যুদ্ধের অবসান হয় এই প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে 1973 সালে হচ্ছে। 27 জানুয়ারি এটা পড়তে হবে না, 1973টা মাথায় রাখতে পারেন। এই চুক্তির মাধ্যমে ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধটা শেষ হয়। এরপরে আমরা দেখব হচ্ছে আলজিয়ার্স চুক্তি। আলজিয়ার্স চুক্তিটা হচ্ছে 7 আরব নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে ঝামেলা ছিল। এই ঝামেলাটার শেষ হয় হচ্ছে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে। খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো, কেউ চাইলে স্কিপ করতে পারেন। তবে মাথায় রাখবেন যে 7 আরব নিয়ে ইরানের মধ্যে যে বিরোধ সেটা সমাধান হয় আলজিয়ার্স চুক্তির মাধ্যমে 1975, মনে না রাখলেও চলবে। অসলো চুক্তি বা হচ্ছে অসলো অ্যাকর্ড, এই অসলো অ্যাকর্ড বা অসলো চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে। এবং এটার উদ্দেশ্য ছিল যে পরস্পরকে স্বীকৃতি দেওয়া, এবং এখানে মধ্যস্থতাকারী ছিলেন বিল ক্লিন্টন। 1993 সালে হচ্ছে এই অসলো চুক্তিটা হচ্ছে স্বাক্ষরিত হয়। এরপরে আমরা দেখব হচ্ছে ডেটন চুক্তি।
ডেটন হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা জায়গা, যুক্তরাষ্ট্রের একটা সামরিক বিমান ঘাঁটি। এইখানে বসে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটা মূলত ছিল যে ওই যে আমরা দেখেছিলাম যে যুগোস্লাভিয়া নামে একটা দেশ তৈরি হয়েছিল, সেই যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পরে এই অঞ্চলটাতে মোটামুটি একটা যুদ্ধ তৈরি হয়। ওই যে বসনিয়া হার্জেগোভিনা, তারপরে হচ্ছে এখানে সার্বিয়া, এই দেশগুলা তৈরি হয় এবং এই দেশগুলোর মধ্যে বিশেষ করে আহ, মুসলিম যারা হচ্ছে উম, বসনিয়া যারা মুসলিম ছিল, আহ, এখনো বসনিয়া হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এবং ওই সময়ের যারা ক্রোয়েশিয়ার অর্থোডক্স এবং হচ্ছে ক্যাথলিক ছিল, এদের মধ্যে এই ঝামেলাটা লাগে। তো এই বসনিয়া যুদ্ধের সমাধানেই হচ্ছে এই ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই ডেটন চুক্তিটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1995 সালে। এই সালটা মাথায় রাখবেন যে ডেটন চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবং ডেটন চুক্তির ফলে কি সমাধান হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বসনিয়া চুক্তির মাধ্যমে হচ্ছে বসনিয়া যুদ্ধের সমাধান হয় হচ্ছে ডেটন চুক্তির মাধ্যমে। জাস্ট এতটুকু মাথায় রাখলে চলবে যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে এবং এই চুক্তির মাধ্যমে বসনিয়া যুদ্ধের সমাধান হয়। কে মধ্যস্থতাকারী হিসেবে কে ছিলেন এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, স্কিপ করতে পারেন। চলেন এবার আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস দেখলাম। আমরা হচ্ছে চুক্তিতে চলে আসছি। এর মধ্যে শুরুতেই আমরা দেখব হচ্ছে বিভিন্ন কনভেনশন। কনভেনশনের মধ্যে শুরুতে আমরা দেখলাম হচ্ছে জেনোসাইড কনভেনশন বা হচ্ছে গণহত্যা সনদ। 1948 সালে হচ্ছে গণহত্যা সনদটা স্বাক্ষরিত হয়। এই সনদটা স্বাক্ষর হয় 9 ডিসেম্বর 1948, কার্যকর হয় 1951। চুক্তির উদ্দেশ্য ছিল গণহত্যার শাস্তির ব্যবস্থা করা। এই গণহত্যা অপরাধ হচ্ছে 5টা। এই গণহত্যার নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এছাড়াও OACHR এরাও কিন্তু এই গণহত্যার এই সনদটার দেখভাল করে বা ইমপ্লিমেন্টেশনে কাজ করে। অনুমোদনকারী দেশ হচ্ছে 153টা, বাংলাদেশ স্বাক্ষর করে 1998 সালে। এই সনদের 19টা অনুচ্ছেদ আছে, এর মধ্যে 5টা দেশের, বাংলাদেশ সহ 5টা দেশের 9 নম্বর অনুচ্ছেদে আপত্তি আছে। ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটস এটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই ডিক্লারেশনটা দেওয়া হয় গণহত্যা সনদের স্বাক্ষরের একদিন পরে, অর্থাৎ 10 ডিসেম্বর 1948 ফ্রান্সের প্যারিসে এটা স্বাক্ষরিত হয়। এবং এই 10 ডিসেম্বর কিন্তু মানবাধিকার দিবস। মানবাধিকার কাকে বলে আপনাদের মনে আছে? মানবাধিকার হচ্ছে এই জাতিসংঘ নির্ধারিত কিছু অধিকার, যেগুলো হচ্ছে একটা মানুষ যখন যেখানেই সে জন্মগ্রহণ করুক না কেন, এই অধিকারগুলো পাওয়ার, সে এই জিনিসগুলো পাওয়ার সে রাইট রাখে, সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন। তো তবে এইগুলো যে সে পাবেই, এগুলো পাওয়ার কিন্তু কোনো আইনগত বাধ্যবাধকতা নাই, জাস্ট জাতিসংঘ একটা ডিক্লারেশন দিয়েছে যে এগুলো সে পাওয়ার উচিত। তো এই কিছু মানবাধিকারগুলোর মধ্যে আবার নির্দিষ্ট দেশের সংবিধান যদি সংবিধানে ওই মানবাধিকারগুলোকে স্বীকৃতি দেয়, তখন সেগুলোকে বলা হয় মৌলিক অধিকার। যেমন আমাদের সংবিধানেও কিন্তু 27টা অনুচ্ছেদে টোটাল 28টা মৌলিক অধিকারের কথা বলা আছে। এরপরে আমরা দেখব হচ্ছে যেই এন্টিটিগুলো মানবাধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের UNHRC এবং হচ্ছে OACHR, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, এটা প্রতিষ্ঠিত হয় 1993 সালে ভিয়েনা কনভেনশনের মাধ্যমে। সদর দপ্তর হচ্ছে জেনেভা। এবং হচ্ছে UNHRC এটা প্রতিষ্ঠিত হয় 2006 সালে, এটা সদর দপ্তর জেনেভা। বর্তমানে কিন্তু বাংলাদেশ এটা 47টা সদস্যের মধ্যে একটা। বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এটা পরিচালনা করে UNHRC। তারপরে আমরা দেখলাম জেনেভা কনভেনশন 1949, এটা হচ্ছে যুদ্ধকালীন আচরণবিধি সংক্রান্ত সনদ। এটাকে এখন পর্যন্ত অনুমোদন করেছে 196টা দেশ এবং এটাকে 4টা রেড ক্রস কনভেনশনও বলা হয়। জেনেভা কনভেনশন 1951, এটা হচ্ছে শরণার্থীদের বা অভিবাসীদের প্রতি আচরণ কেমন হবে সেই সংক্রান্ত একটা সনদ, এবং এখানে স্বাক্ষরকারী 149, তবে বাংলাদেশ কিন্তু এখনো স্বাক্ষর করেনি। তাহলে আমি যদি একটু রিক্যাপ এখানে যদি একটু সামারি করি, যে প্রথমে হচ্ছে আপনার জেনোসাইড কনভেনশন, প্রথম হচ্ছে জেনোসাইড কনভেনশন 1948। জেনোসাইড কনভেনশন 1948 এটা হচ্ছে আমাদের প্রথম কনভেনশন, এবং এই কনভেনশনে এখন পর্যন্ত স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে 153। এরপরে আমরা দেখলাম হচ্ছে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ডিক্লারেশন অফ HR লিখলাম, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস
এটা কিন্তু স্বাক্ষর হয়েছে এই জেনোসাইড কনভেনশনের একদিন পরে, জেনোসাইড কনভেনশনের একদিন পরে। তো এই সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এইটা এখন পর্যন্ত এটা হচ্ছে জেনোসাইড কনভেনশনের পরে স্বাক্ষরিত হয়েছে। এবং এইখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এইটা এখানে কয়টা দেশ স্বাক্ষর করে এটা কিন্তু এখানে আবার নাই, ঠিক আছে। এখানে জাস্ট আপনার তারিখটা মনে রাখতে হবে যে তারিখটা কত, 10 ডিসেম্বর 1948। এখানে কিন্তু কয়টা দেশ অনুমোদন করে বা কয়টা দেশ স্বাক্ষর করে সেটা কিন্তু নাই। এরপরে আমরা দেখলাম হচ্ছে জেনেভা কনভেনশন 1949। এটা হচ্ছে যে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ কেমন হবে সেই সংক্রান্ত একটা কনভেনশন, যেটা এখন পর্যন্ত অনুমোদন করেছে 196টা দেশ। আর এরপরে আমরা দেখলাম হচ্ছে জেনেভা কনভেনশন 1951। এই 1951 কোনটা, এই যে এইটা 1951টা হচ্ছে যে শরণার্থীদের প্রতি আচরণবিধি কেমন হবে, এইটা এখন পর্যন্ত স্বাক্ষর করেছে 149। তাহলে জেনোসাইড কনভেনশন হচ্ছে 153, জেনেভা কনভেনশন 1949 হচ্ছে 196, এবং জেনেভা কনভেনশন 1951 হচ্ছে 149। এবং এই জেনেভা কনভেনশনে অর্থাৎ যে 1951 এটাতে বাংলাদেশ স্বাক্ষর করে নাই। ওকে, এরপর হচ্ছে গুম বিরোধী আন্তর্জাতিক সনদ, এখানে বাংলাদেশ স্বাক্ষর করে 2024 সালের 29 আগস্ট 98তম দেশ হিসেবে। এরপর আমরা দেখলাম তাশখন্দ চুক্তি 1966 সালে স্বাক্ষরিত হয় ভারত পাকিস্তানের মধ্যে, মধ্যস্থতা করে সোভিয়েত ইউনিয়ন। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি এটা বাদ দিবেন, না পড়লেও চলবে, বাদ। এরপরে হচ্ছে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে জুলাই 1972। এখানে স্বাক্ষর করেন ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। এটার মাধ্যমেই সিজফায়ার লাইনটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলে পরিণত হয়। প্যারিস শান্তি চুক্তি বা প্যারিস পিস অ্যাকর্ড 1973, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় ইরান এবং ইরাকের মধ্যে, সাতিল আরব নিয়ে তাদের যে ঝগড়াঝাটি ছিল সেটার এখানে সমাধান হয়। তারপরে আমরা দেখলাম অসলো অ্যাকর্ড 1993, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে এটা স্বাক্ষরিত হয়। ডেটন চুক্তি, এই চুক্তির মাধ্যমে বসনিয়ার যে যুদ্ধ, বসনিয়া সংকট, সেই বসনিয়া সংকটের সমাধান হয় 1995 সালে। এরপরে আমরা দেখব হচ্ছে বিভিন্ন অস্ত্র চুক্তি। অস্ত্র চুক্তিগুলোর মধ্যে শুরুতে হচ্ছে অ্যাটমস ফর পিস, এটা মূলত একটা হচ্ছে ঘোষণা। এটা সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেন হাওয়ার তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে একটা আহ্বান জানান যে এখন আর পারমাণবিক শক্তি অশান্তিপূর্ণ কাজে ইউজ করা যাবে না, কারণ অলরেডি আমরা করে ফেলছি, যদি আমরা করে ফেলছি আর কারো করার দরকার নাই, এখন থেকে শান্তিপূর্ণ কাজে হচ্ছে অ্যাটমস ফর পিসটা হচ্ছে ইউজ করা হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ব্রিদিং স্পেস দেই, অনেকক্ষণ ধরে তো বকবক করলাম, আমি আপনাদের কিছু কোশ্চেন করি, দেখি আপনাদের মনে আছে কিনা। আরব লীগের সদস্য সংখ্যা কত বলেন? আরব লীগের সদস্য সংখ্যা কত? আরব লীগ, নট আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ। গুড, আরব লীগের সদস্য সংখ্যা হচ্ছে 22টা। আরব লীগের সদস্য সংখ্যা হচ্ছে টোটাল 22টা। ওকে, আর আফ্রিকান ইউনিয়নের কত? আফ্রিকান ইউনিয়ন হচ্ছে 55। আচ্ছা, এরপরে আমাকে বলেন যে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটা? দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটা? প্রশাসনিক রাজধানী, দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী, দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী হচ্ছে প্রিটোরিয়া, ঠিক আছে। ওকে, এরপরে বলেন ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সালে। ওকে, সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে কবে? সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে কবে? সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে কবে? 1956। গুড, 1956। ওকে, এরপর আমাকে বলেন জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত? জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত? জেনোসাইড কনভেনশন 1948। জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে কত? 153, 153। ওকে, এরপর আমাকে বলেন যে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা স্বাক্ষরিত হয় কবে? তারিখ সহ বলবেন, তারিখ সহ। ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 10 ডিসেম্বর 1948। ওকে, শরণার্থীদের নিয়ে কোন জেনেভা কনভেনশনে স্বাক্ষরিত হয়? জেনেভা কনভেনশন নিয়ে শরণার্থীদের নিয়ে কোন কনভেনশনটা স্বাক্ষরিত হয়? শরণার্থী জেনেভা 1951, জেনেভা 1951। ওকে,
কয়টা দেশ জেনেভা 1951-এ স্বাক্ষর করে? কয়টা দেশ জেনেভা 1951-এ স্বাক্ষর করে? 149। 149, ওকে। আচ্ছা, বাংলাদেশ কবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে? বাংলাদেশ কবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে? 29 আগস্ট 2024। ওকে, ঠিক আছে। ওকে, চলেন আমরা আবার হচ্ছে পড়াশোনা শুরু করি। অ্যাটমস ফর পিস, তাহলে এটা ঘোষণা করেছেন হচ্ছে আইজেনহাওয়ার 1953 সালে। 1953 সালে হচ্ছে এটা তিনি ঘোষণা করেন। ওকে, এরপরে দেখেন অ্যান্টার্কটিক চুক্তি। অ্যান্টার্কটিক চুক্তির মানে হচ্ছে যে এই অ্যান্টার্কটিকার যে জায়গাটা, এখানে কোনো ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এই উদ্দেশ্য নিয়ে হচ্ছে একটা চুক্তি হয় ওয়াশিংটন ডিসিতে 1959 সালে। 1959 সালে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। অ্যান্টার্কটিক চুক্তিটাও এখন আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। তাহলে এখানে জাস্ট মাথায় রাখবেন যে অ্যান্টার্কটিক নামে একটা চুক্তি আছে, এবং এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে যে অ্যান্টার্কটিকে কোনো ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এখন এই মুহূর্তে অ্যান্টার্কটিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে 56। পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি বা সংক্ষেপে পিটিবিটি ট্রিটি, এটার উদ্দেশ্য ছিল যে জলে এবং স্থলে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করা যাবে না। 125টা দেশ এখন পর্যন্ত স্বাক্ষর করে। পিটিবিটি চুক্তি কবে স্বাক্ষর হয় এটা না পড়লেও চলবে, বাদ স্কিপ করতে পারেন। চুক্তির উদ্দেশ্যটা হচ্ছে কি? উদ্দেশ্যটা হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ নিষিদ্ধ। এই পিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি হচ্ছে ফ্রান্স এবং চায়না। ফ্রান্স এবং চায়না স্বাক্ষর করেনি। ওকে, এরপরে আসেন আউটার স্পেস ট্রিটি। এইটা গুরুত্বপূর্ণ একটা ট্রিটি। 27 জানুয়ারি 1967 এই তারিখে এটা স্বাক্ষর হয়। এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মহাকাশে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ বা অস্ত্রের কোনো ধরনের পরীক্ষা চালানো যাবে না। এই ট্রিটিটা স্বাক্ষর করেনি হচ্ছে ইরান, উত্তর কোরিয়া। ইরান এবং উত্তর কোরিয়া হচ্ছে এই ট্রিটিটাতে স্বাক্ষর করে নাই। স্বাক্ষরকারী দেশের সংখ্যা স্কিপ করতে পারেন, না জানলে চলবে, জাস্ট এটা মাথায় রাখেন যে আউটার স্পেস ট্রিটি ইরান এবং উত্তর কোরিয়া স্বাক্ষর করে নাই। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা হচ্ছে এনপিটি ট্রিটি, এটার বাংলা হচ্ছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এইটার হচ্ছে স্বাক্ষর সালটা গুরুত্বপূর্ণ, 1968 সালে হচ্ছে এনপিটি ট্রিটি স্বাক্ষরিত হয়। তাহলে এনপিটি হচ্ছে 1968। এখন পর্যন্ত 191টা দেশ হচ্ছে এটা স্বাক্ষর করেছে। এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ দেশ আরেকটা দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা হচ্ছে অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না। এখন পর্যন্ত 191টা দেশ স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেনি হচ্ছে ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং হচ্ছে দক্ষিণ সুদান। এই কটা দেশ হচ্ছে স্বাক্ষর করে নাই। গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে আর কি এই কটা দেশ স্বাক্ষর করে নাই। আর স্বাক্ষর করেও নাম প্রত্যাহার করেছে উত্তর কোরিয়া 2003 সালে। বাংলাদেশ 1979 সালে হচ্ছে এই চুক্তিটা স্বাক্ষর করে, 31 আগস্ট, দরকার নাই 1979 সাল পড়তে পারেন। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা হচ্ছে এবিএম ট্রিটি, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটা চুক্তি, যেখানে তারা ঠিক করে যে তাদের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল থাকবে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম থাকবে এবং তারা আক্রমণাত্মক অস্ত্র তৈরিতে তারা বিরত থাকবে। এখানে সালটা গুরুত্বপূর্ণ, 1972। এটা গুরুত্বপূর্ণ না যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি কাদের মধ্যে হচ্ছে স্বাক্ষরিত হয়। তাহলে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দুই চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা একটু হচ্ছে পরে রিকেপ করব একসাথে, একটু পরে একসাথে রিকেপ করব। এখন আসেন আইএনএফ। আইএনএফ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি। এটাও হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা চুক্তি ছিল। এটার মেইন উদ্দেশ্য ছিল যে ক্রুজ মিসাইল কোনগুলো? ক্রুজ মিসাইল হচ্ছে যেগুলো মোটামুটি আপনার লোয়ার আল্টিটিউডে চলতে পারে। মানে একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলো হচ্ছে অনেক উপর দিয়ে তারা নিক্ষেপ হতে পারে, আর ক্রুজ মিসাইলগুলো হচ্ছে খুবই লো আল্টিটিউড বজায় রেখে ওরা হচ্ছে আক্রমণ চালাইতে পারে। তো এই ক্রুজ মিসাইল স্থাপন কেউ করবে না, এটা ছিল আইএনএফ এর মেন উদ্দেশ্য। 1987 সালে হচ্ছে আইএনএফ চুক্তিটা স্বাক্ষরিত হয়, কিন্তু 2019 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে এবং এর পরের দিনই রাশিয়াও এই চুক্তি বাতিল করে, এবং ওই বছরই হচ্ছে এই আইএনএফ চুক্তিটা হচ্ছে বাতিল হয়ে যায়। স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র বিরতি এবং অস্ত্র নিরস্ত্রীকরণকরণ এই ধরনের বিভিন্ন কথাবার্তা এবং চুক্তি হয়েছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সল্ট এবং হচ্ছে স্টার্ট। সল্টের এব্রিভিয়েশন হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, আর স্টার্টের এব্রিভিয়েশনটা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। তো এখানে 2টা সল্ট চুক্তি হয়েছে এবং 3টা স্টার্ট চুক্তি হয়েছে। সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে 16ই মে।
এবং এই চুক্তির উদ্দেশ্য কি কি এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনি চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন বাদ। এবং এই সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মস্কোতে। সরি, সল্ট ওয়ান চুক্তি এইটা কোথায় স্বাক্ষরিত হয়েছে, আচ্ছা কোথায় স্বাক্ষরিত হয়েছে এটা দরকার নাই, এখানে নাইও। এরপরে আসেন, ও আচ্ছা, মস্কোতে স্বাক্ষরিত হয়, হ্যাঁ সল্ট ওয়ান চুক্তি মস্কোতে স্বাক্ষরিত হয়। এরপরে আসেন সল্ট টু চুক্তি। এটাও হচ্ছে যখন সল্ট ওয়ান চুক্তি তেমনটা সুবিধা হয় নাই, তখন হচ্ছে সল্ট টু চুক্তি স্বাক্ষরিত হয় 1979-এ। কি কি এই চুক্তির শর্ত ছিল, কি কি এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, স্কিপ করতে পারেন। এরপরে স্টার্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে আসলে এই যে সল্ট স্টার্ট বা হচ্ছে নিউ স্টার্ট, এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিউ স্টার্ট চুক্তি, আর এই যে বাকিগুলো হচ্ছে নাইস টু নো। দেখেন স্টার্ট চুক্তি, এটার মেয়াদটা গুরুত্বপূর্ণ। এটার মেয়াদ ছিল হচ্ছে শুরুতে 18 বছর, 18 বছর মেয়াদি একটা চুক্তি হয়। এবং এই স্টার্ট ওয়ান চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1991-এ। জাস্ট এতটুকু মাথায় রাখলে চলবে যে স্টার্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় 1991-এ এবং মেয়াদ ছিল 18 বছর। কাদের মধ্যে হয়? সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে। এরপরে হচ্ছে স্টার টু চুক্তি হয়। স্টার টু চুক্তি স্বাক্ষর হয় 1993 সালে। এবং এই স্টার্ট টু চুক্তিতেও এটা হচ্ছে আপনার 10 বছর ছিল মেয়াদ। তবে 2002 সালে হচ্ছে রাশিয়া স্টার্ট দুই চুক্তি থেকে তারা বেরিয়ে আসে। এরপরে হচ্ছে নিউ স্টার্ট, এইটা হচ্ছে এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নিউ স্টার্ট চুক্তি, কারণ এই চুক্তিটা হচ্ছে একদম কিছুটা লেটেস্ট। তো এইটার উদ্দেশ্য হচ্ছে কৌশলগত ক্ষতিকর অস্ত্রের অধিকতর হ্রাস, এটা ছিল মূল মূল জিনিস। এবং এটা স্বাক্ষরিত হয়েছিল 2010 সালে এবং চুক্তিটা কার্যকর হয় 2011 সালে। চুক্তির মেয়াদ ছিল 10 বছর। এবং এইটার এই চুক্তি কবে স্বাক্ষর হয় এটা গুরুত্বপূর্ণ, 2010 সালে স্বাক্ষরিত হয় এবং চুক্তিটা কার্যকর হয় 2011 সালে। এই দুইটা তারিখ গুরুত্বপূর্ণ। আর এখানে চুক্তিটা স্থগিত হয়েছে কবে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন এখানে টাইমলাইনগুলো যদি একটু দেখেন, যে 2021 সালে পুতিন হচ্ছে পরমাণু অস্ত্র সম্প্রসারণ চুক্তিতে স্বাক্ষর করেন এবং ফলে 2026 সালে নিউ স্টার্ট চুক্তির হচ্ছে মেয়াদ শেষ হওয়ার একটা কথা ছিল, কিন্তু 2023 সালে হচ্ছে নিউ স্টার্ট চুক্তি রাশিয়া স্থগিত করে। তাহলে এইখানে এই লাইনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যদি পরীক্ষায় আসে তাহলে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে যে কবে রাশিয়া কবে নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে, তাহলে 2023 সালে। তাহলে এইখান থেকে কি কি পড়বেন? প্রথমত হচ্ছে পড়বেন 2010 এটা চুক্তিটা স্বাক্ষর হয়, 2011 সালে চুক্তিটা কার্যকর হয়, শুরুতে মেয়াদ ছিল 10 বছর এবং পরবর্তীতে এটার মেয়াদ আরো 5 বছর বাড়ানো হয় এবং রাশিয়া 2023 সালে হচ্ছে এই চুক্তি থেকে বেরিয়ে যায়। তাহলে এই তথ্যগুলো পড়লেই মোটামুটি চলবে। এরপরে আসেন সিটিবিটি ট্রিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। 10 সেপ্টেম্বর 1996 এই তারিখে হচ্ছে এটা স্বাক্ষরিত হয়। এখানে এই তারিখটা মুখস্থ করতে হবে। তাহলে পারমাণবিক অস্ত্র কেউ বিক্রি করতে পারবে না এবং অস্ত্র তৈরিতেও সাহায্য করতে পারবে না, এটা ছিল এই সিটিবিটির মেইন উদ্দেশ্য। সিটিবিটিতে প্রস্তাবক দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত 187টা দেশ হচ্ছে সিটিবিটি স্বাক্ষর করেনি হচ্ছে ভারত, পাকিস্তান এবং হচ্ছে উত্তর কোরিয়া। অর্থাৎ পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে এই তিনটা দেশ স্বাক্ষর করে নাই। এখন পর্যন্ত সিটিবিটি অনুমোদন করেছে 178টা দেশ। 178টা দেশ সিটিবিটি অনুমোদন করেছে। আর স্বাক্ষর করেও অনুমোদন করে নাই হচ্ছে কয়েকটা দেশ আছে গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান এবং হচ্ছে ইসরায়েল। বাংলাদেশ 129তম দেশ হিসেবে 1996 সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে। এই তারিখ দরকার নাই, না পড়লেও চলবে। আর এইটা অনুমোদন কবে করে এটাও দরকার নাই, স্বাক্ষর কবে করে এটা জানলে চলবে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বা যুক্তরাষ্ট্রের না মূলত জাতিসংঘের যে 5টা স্থায়ী সদস্য আছে এদের একটা চুক্তি আছে। যেহেতু ইরান মোটামুটি তারা নিউক্লিয়ার বোমা বানানোর কাজ করছে, এটা যুক্তরাষ্ট্র অনেকদিন থেকেই বলে আসছে এবং তারা নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে, এটা মোটামুটি ওপেন একটা বিষয় যে ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে। তো এইখান থেকে তাদেরকে বিরত রাখার জন্য বা কিছুটা সরিয়ে আনার জন্য জাতিসংঘের পার্মানেন্ট 5 মিলে হচ্ছে একটা চুক্তি করে। এই চুক্তির নাম হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা সংক্ষেপে JCPOA। এটার অন্য নাম হচ্ছে ইরান নিউক্লিয়ার ডিল অথবা হচ্ছে ইরান ডিল। মূলত হচ্ছে নিউক্লিয়ার নন পলিফারেশন, অর্থাৎ ইরানের যে পারমাণবিক
যে তাদের কার্যক্রম সেটা হচ্ছে তারা কমিয়ে আনবে। এটা স্বাক্ষরিত হয় হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 14 জুলাই 2015। এই সালটা ইম্পর্টেন্ট, 2015 সালে এটা স্বাক্ষরিত হয়। স্বাক্ষর কারা করে দেখেন, এটার নামটা দেখেন। স্বাক্ষর করা হচ্ছে ইরান, পার্মানেন্ট 5+1, এই +1 মানে হচ্ছে জার্মানি এবং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে এখানে কারা কারা স্বাক্ষর করেছে? ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, এগুলো হচ্ছে পার্মানেন্ট 5, সাথে জার্মানি এবং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। মেয়াদ হচ্ছে 15 বছর। 2031 সালে 16 জানুয়ারি হচ্ছে এটার মেয়াদটা শেষ হবে। এরপরে আমরা দেখব হচ্ছে স্থলমাইন চুক্তি। এটার আরেক নাম হচ্ছে অটোয়া চুক্তি, কারণ অটোয়াতে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশে যুদ্ধের সময় পুঁতে রাখা মাইনগুলোকে ধ্বংস করা। এটাই মেইন উদ্দেশ্য। এটা স্বাক্ষর হয় হচ্ছে 1997 সালে। এই স্বাক্ষর কবে হয় এটা পড়লে চলবে, কার্যকর কবে হয় এটা পরীক্ষাতে আসবে না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষাতে আসার মতো হচ্ছে যে স্থল মাইন, স্থল মাইন আম, নিষিদ্ধ করার চুক্তি কোনটা, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তাহলে দেখেন, আমরা একটু রিক্যাপ করে আসি কি কি জিনিস আমরা পড়লাম। আমরা বিভিন্ন ধরনের চুক্তির মধ্যে আসি। চুক্তির মধ্যে আমরা দেখব হচ্ছে অস্ত্র চুক্তি। অস্ত্র চুক্তির মধ্যে শুরুতে আমরা দেখলাম হচ্ছে অ্যাটমস ফর পিস। অ্যাটমস ফর পিস হচ্ছে এটা আইজেনহাওয়ার কর্তৃক একটা ঘোষণা যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। অ্যান্টার্কটিক চুক্তি, অ্যান্টার্কটিকার সকল ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় এবং এখন পর্যন্ত স্বাক্ষর করেছে 56টা দেশ। পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষর করেছে 125টা দেশ। পিটিপিটি স্বাক্ষর করানো হচ্ছে চায়না এবং হচ্ছে ফ্রান্স। আউটার স্পেস ট্রিটি 1967 সালে স্বাক্ষরিত হয় এবং এটা স্বাক্ষর করেছে এখন পর্যন্ত 115টা দেশ। ইরান, উত্তর কোরিয়া স্বাক্ষর করে নাই। নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি 1968 সালে স্বাক্ষরিত। এটা হচ্ছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এটা স্বাক্ষর করেছে 191টা দেশ, আর স্বাক্ষর করানো হচ্ছে ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং হচ্ছে দক্ষিণ সুদান। নাম প্রত্যাহার করেছে উত্তর কোরিয়া 2003 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে 1979 সালে। এবিএম ট্রিটি 1972 সালে স্বাক্ষরিত হয়, কিন্তু 2002 সালে হচ্ছে এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে আসে। এই 2002 সালে আমেরিকা এই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং এই বেরিয়ে আসার প্রতিবাদেই কিন্তু হচ্ছে রাশিয়া 2002 সালে হচ্ছে START-2 চুক্তি থেকে হচ্ছে তারা বেরিয়ে যায়। এরপরে হচ্ছে আমরা দেখলাম আইএনএফ, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি 1927 সালে স্বাক্ষরিত হয়, কিন্তু এই চুক্তিটা থেকে দুই পক্ষই রাশিয়া এবং যুক্তরাষ্ট্র 2019 সালে বেরিয়ে যায়। পরে আমরা দেখলাম হচ্ছে সল্ট এবং স্টার্ট। সল্ট মানে হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, আর স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি এটা মানে হচ্ছে স্টার্ট। প্রথম SALT-1 চুক্তি 1972 সালে স্বাক্ষরিত হয়। তারপরে SALT-2 চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1979 সালে। তারপরে স্টার্ট চুক্তি 1991 সালে স্বাক্ষরিত হয়। এটার মেয়াদটা গুরুত্বপূর্ণ। প্রথম স্টার্ট চুক্তির মেয়াদ ছিল হচ্ছে 18 বছর। START-2 চুক্তি এটার মেয়াদ ছিল হচ্ছে 10 বছর। তবে 2002 সালে হচ্ছে রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে যায়। নিউ স্টার্ট চুক্তি এটা স্বাক্ষরিত হয় 2010 সালে, কার্যকর হয় 2011 সালে। প্রথম মেয়াদ ছিল 10 বছর, পরে আরও 5 বছর মেয়াদ বাড়ানো হয়। তবে 2023 সালে রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপরে হচ্ছে দেখলাম কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি 1996 সালে স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত 187টা দেশ স্বাক্ষর করেছে, তবে অনুমোদন করেছে 178টা দেশ। স্বাক্ষর করানোই হচ্ছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। স্বাক্ষর করেও বেরিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান এবং হচ্ছে ইসরায়েল। তারপরে দেখেন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যাকশন JCPOA ইরানের সাথে, পার্মানেন্ট 5 এবং সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মানির চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়। এই মেয়াদ হচ্ছে টোটাল মেয়াদ হচ্ছে 15 বছর এবং হচ্ছে এইটার চুক্তির মেয়াদ শেষ হবে 2031 সালে 16 জানুয়ারি। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি বা অটোয়া চুক্তি, এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে এই স্থলমাইনগুলোকে নিষ্ক্রিয় করা। 1997 সালে স্বাক্ষরিত হয়। এই হচ্ছে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত পড়লাম। আমরা এখন পড়বো হচ্ছে TPNW। TPNW এটা হচ্ছে জাতিসংঘের একটা নিউক্লিয়ার প্রোহিবিশন, নিউক্লিয়ার উইপন একটা চুক্তি। এইটা স্বাক্ষর হয় 2017 সালে নিউ ইয়র্কে। কার্যকর হয় কবে এটা না পড়লেও চলবে। যে কোনো অবস্থায় পরমাণু যুদ্ধ এড়ানো এবং হচ্ছে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ, এটাই হচ্ছে উদ্দেশ্য। TPNW স্বাক্ষর করো নাই কে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে অস্ত্র চুক্তিগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কারা স্বাক্ষর করে নাই।
স্বাক্ষর কয়টা করেছে, কোন দেশ করেছে, এটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা স্বাক্ষর করে নাই। সুতরাং এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য এরা হচ্ছে টিপিএনডব্লিউ স্বাক্ষরটা করে নাই। এখন পর্যন্ত স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে 94। ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে টোটাল 8টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া, এরা হচ্ছে ঘোষিত পরমাণু শক্তিধর দেশ। তবে আরেকটা অঘোষিত পরমাণু শক্তিধর দেশ আছে, সেটা হচ্ছে ইসরায়েল। তারা কখনোই এখন পর্যন্ত স্বীকার করে নাই যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তবে এটা মোটামুটি কনফার্ম যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তাহলে পারমাণবিক শক্তিধর মোট দেশ হচ্ছে 9টা, আর ডিক্লেয়ার্ড হচ্ছে 8টা। পারমাণবিক একটা হচ্ছে পারমাণবিক বোমা। বোমাটাকে আপনি বলতে পারেন হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেডস। নিউক্লিয়ার ওয়ারহেডস সব থেকে বেশি আছে হচ্ছে রাশিয়াতে, আর ওটা হচ্ছে পারমাণবিক চুল্লি, নিউক্লিয়ার রিয়েক্টর। নিউক্লিয়ার রিয়েক্টর সব থেকে বেশি আছে হচ্ছে যুক্তরাষ্ট্রে। পরমাণু অস্ত্র বিস্তার বা পারমাণবিক যুদ্ধ রোধ করা নিয়ে যেই সংস্থাগুলো কাজ করে, এর মধ্যে একটা হচ্ছে নিহন হিদানকায়ো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না যতক্ষণ না পর্যন্ত 2024 সালে এটা নোবেল প্রাইজ পায়। এখন এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। নিহন হিদানকায়ো, এটার প্রতিষ্ঠা হয় হচ্ছে 1956 সালে। সদর দপ্তর হচ্ছে টোকিওতে অবস্থিত। এটার উদ্দেশ্য হচ্ছে বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা এবং পারমাণবিক যুদ্ধ এড়ানো। মূলত হচ্ছে জাপানে পারমাণবিক বোমা হামলা থেকে যারা বেঁচে গিয়েছিল তারাই হচ্ছে এই নিহন হিদানকায়োটা প্রতিষ্ঠা করে। 2024 সালে এরা শান্তিতে নোবেল পুরস্কার পায়। আইক্যান, দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স, 2007 সালে প্রতিষ্ঠিত হওয়া এই আইক্যানের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অবস্থিত। এটা হচ্ছে পারমাণবিক অস্ত্রকে নিষিদ্ধ করা এবং পরমাণু অস্ত্রের ভয়াবহ পরিণতি বিষয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এটার উদ্দেশ্য। ইউনোডা, এটা হচ্ছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা। ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআরমেমেন্ট অ্যাফেয়ার্স বা সংক্ষেপে ইউনোডা। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। এতটুকু জানলে চলবে। এরপর আমরা দেখবো হচ্ছে ওপিসিডাব্লিউ, অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপন্স। এই ওপিসিডাব্লিউ এখন পর্যন্ত 193টা দেশ স্বাক্ষর করেছে। ওপিসিডাব্লিউতে স্বাক্ষর না, মূলত ওপিসিডাব্লিউ তৈরি হওয়ার আগে একটা কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনটা ছিল কেমিক্যাল উইপন্স কনভেনশন বা সংক্ষেপে সিডাব্লিউসি কনভেনশন। এই সিডাব্লিউসি কনভেনশনের আলোকে ওপিসিডাব্লিউ প্রতিষ্ঠিত হয়। এই কনভেনশনে এখন পর্যন্ত স্বাক্ষর করেছে 193টা, তবে স্বাক্ষর করেও এখনো অনুমোদন দেয় নাই হচ্ছে ইসরায়েল। এই কারণে অনুমোদনকারী বা অনুসমর্থনকারী দেশের সংখ্যা হচ্ছে 192টা, এবং সর্বশেষ অনুসমর্থনকারী দেশ হচ্ছে প্যালেস্টাইন। সদস্য নয়, অর্থাৎ এই কেমিক্যাল উইপন্স কনভেনশন স্বাক্ষর করে নাই হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান, মিশর এবং হচ্ছে ইসরায়েল। তো এই যে বললাম ওপিসিডাব্লিউ এটা হচ্ছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা। এটার সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 193টা। তো এই ছিল মোটামুটি আমাদের চুক্তি। আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস পড়লাম। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে টিপিএনডব্লিউ হচ্ছে স্বাক্ষরিত হয় 2017 সালে স্বাক্ষরিত হয়, এবং এখন পর্যন্ত স্বাক্ষর করেছে 94টা দেশ। স্বাক্ষর করে নাই হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য। অনেক দেশই স্বাক্ষর করে নাই, তবে গুরুত্বপূর্ণ হিসেবে এই 3টা দেশ হচ্ছে স্বাক্ষর করে নাই। এরপরে ঘোষিত পরমাণু শক্তিধর দেশ হচ্ছে 8টা, আর অঘোষিত আছে একটা, তাহলে টোটাল হয় হচ্ছে 9টা। পারমাণবিক ওয়ারহেড সব থেকে বেশি আছে রাশিয়ার, আর পারমাণবিক চুল্লি বা রিয়েক্টর সব থেকে বেশি আছে যুক্তরাষ্ট্রের। নিহন হিদানকায়ো, এটা হচ্ছে জাপানের একটা প্রতিষ্ঠান। এরা হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ পায় 2024 সালে। আর আইক্যান, এটা হচ্ছে ও পারমাণবিক অস্ত্র বিরোধী একটা প্রতিষ্ঠান। এটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এরপরে আমরা দেখলাম ইউনোডা, ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআরমেমেন্ট, জাতিসংঘের অস্ত্র নিরস্ত্রীকরণ একটা সংস্থা। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আর ওপিসিডাব্লিউ, এটা হচ্ছে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ একটা সংস্থা, এবং এটা তৈরি হয়েছে কেমিক্যাল উইপন্স কনভেনশনের মাধ্যমে 1993 সালে। এই কনভেনশনের সর্বশেষ অনুসমর্থনকারী দেশ হচ্ছে প্যালেস্টাইন, আর সদস্য নয় হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান, মিশর এবং হচ্ছে ইসরায়েল। আর ওপিসিডাব্লিউর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের দা হেগ শহরে অবস্থিত। ওকে, আমরা এখন দেখব হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে শুরুতে আমরা দেখব হচ্ছে পাওয়ার। এগুলো মূলত হচ্ছে লিখিতর পড়া, এগুলো কিন্তু প্রিলিমিনারির পড়া না। তারপরে একটু জাস্ট ধারণা দেওয়া যে পাওয়ার আসলে কি। পাওয়ার বলতে ইন্টারন্যাশনালে
ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রাজনীতিতে পাওয়ার বলতে বোঝায় যে কোনো একটা দেশের ওই সামর্থ্য, যেই সামর্থ্যর কারণে সে আরেকটা দেশ থেকে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, ওইটাই হচ্ছে ওই দেশের পাওয়ার। তো এই পাওয়ারটাকে তিন ভাগে ভাগ করা যায়: সফট পাওয়ার, হার্ড পাওয়ার এবং হচ্ছে স্মার্ট পাওয়ার। সফট পাওয়ার এইটার মানে হচ্ছে, আহ, শুরুতে হার্ড পাওয়ার বলি। হার্ড পাওয়ার মানে হচ্ছে আপনার সামরিক শক্তি আছে, আপনার হচ্ছে অর্থনৈতিকভাবে আপনি খুবই শক্তিশালী। এই সামরিক এবং অর্থনৈতিকভাবে কোনো একটা কাজকে হাসিল করা, বা কোনো একটা দেশের উপরে বা কোনো একটা কিছুর উপরে বা পাওয়ার জন্য সেটাকে কনভিন্স করতে পারা, বা সেটা অর্জন করতে পারা শক্তি দিয়ে, হ্যাঁ, জোর খাটিয়ে, সেটাই হচ্ছে হচ্ছে হার্ড পাওয়ার। আর সফট পাওয়ার মানে হচ্ছে যে আপনি সামরিক শক্তি বা অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা সেগুলো আপনি হচ্ছে প্রয়োগ করলেন না, কিন্তু তারপরেও আপনার কূটনৈতিক তৎপরতা, আপনার হচ্ছে রাজনীতিক দর্শন, আপনার হচ্ছে সংস্কৃতি, এগুলোর মাধ্যমে আপনি আরেকটা দেশকে প্রভাবিত করলেন এবং তার আপনার যে স্বার্থ সেটা আপনি হাসিল করলেন। এই জিনিসটা হচ্ছে সফট পাওয়ার। আর স্মার্ট পাওয়ার হচ্ছে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ারের দুইটার সমন্বয়। যেমন যুক্তরাষ্ট্র কিন্তু দুইভাবে হচ্ছে এই পাওয়ার প্র্যাকটিসটা করে, তাদের হার্ড পাওয়ারও আছে, তাদের কিন্তু সফট পাওয়ারও আছে। যেমন এখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সন্ধ্যায় দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প চীনের উপরে প্রায় 245% হচ্ছে ট্যারিফ ঘোষণা করেছেন। এটাও কিন্তু এক ধরনের হার্ড পাওয়ার। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র এখন আর হচ্ছে একদম এক সময়কার একক সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ারটা এখন আর নাই। সুতরাং যখনই যুক্তরাষ্ট্র এখন এই পাওয়ার খাটানোর চেষ্টা করছে, হার্ড পাওয়ার খাটানোর চেষ্টা করছে, যাদের উপরে সে পাওয়ার খাটানোর চেষ্টা করছে তারাও কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে উল্টো হার্ড পাওয়ার খাটানোর চেষ্টা করছে। তো এগুলো মোটামুটি পড়লে বুঝবেন, এগুলো প্রিলিমিনারির কোনো কিছু না, এগুলো হচ্ছে রিটেনের, তবে মাঝে মধ্যে একটু দুটো প্রশ্ন এখান থেকে আসতে দেখা যায়। আমরা এখন দেখবো হচ্ছে কূটনীতি, ইংরেজি হচ্ছে ডিপ্লোমেসি। এডমান্ড বার্ক সর্বপ্রথম ডিপ্লোমেসি শব্দটা হচ্ছে ব্যবহার করেন। কূটনীতি, এটার ইংরেজি প্রতিশব্দ ডিপ্লোমেসি, এটা হচ্ছে ডিপ্লোমা থেকে আসছে। ডিপ্লোমা বলতে যে আমরা বলি না যে ডিপ্লোমা ডিপ্লোমা সে হচ্ছে ডিপ্লোমা করছে, ওইরকমই মানে, অর্থাৎ কোনো একটা কিছু, কোনো একটা কোর্স করার পরে যেই সার্টিফিকেট দেওয়া হয় বা যেই সনদ দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে ডিপ্লোমা। তবে এটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে চাতুর্যপূর্ণ আচরণ। মূলত এই চাতুর্যপূর্ণ আচরণ থেকে আসলে ডিপ্লোমা থেকে ডিপ্লোমেসি শব্দটা আসছে। তো ডিপ্লোমেসি, এটার মেইন জিনিসটা হচ্ছে যে প্রথমত বলতে হয় যে পররাষ্ট্র নীতি আসলে কি। পররাষ্ট্র নীতি মানে হচ্ছে যে একটা দেশ পৃথিবীর অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা বা ভালো সম্পর্ক বজায় রাখা, অথবা নিজের স্বার্থ হাসিল করার জন্য যেই নীতিগুলো ফলো করে সেগুলোকেই বলা হয়, বা যেই নীতিমালাগুলো গ্রহণ করে সংক্ষেপে সেগুলোকেই বলা হয় হচ্ছে তার পররাষ্ট্র নীতি। যেমন আমাদের পররাষ্ট্র নীতির মেইন থিমটাই হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মেইন থিম। তাহলে আমরা এই নীতি মেনটেন করেই কিন্তু আমরা এতদিন চলেছি। যদিও হয়তো আমাদের এখান থেকে বের হইতে হবে, কারণ আমরা চললেও এখন আর সেটা আসলে হয়তো বা খুব একটা সম্ভব হবে না। সেটা আমরা আশেপাশে নিউজ দেখলে আসলে সেটা বুঝতে পারছি। তো এটা গেল হচ্ছে পররাষ্ট্র নীতি। এখন এই পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করার জন্য আপনাকে যেই সমস্ত পদ্ধতি প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে আপনার ডিপ্লোমেসি বা হচ্ছে কূটনীতি। কূটনীতি রিলেটেড কিছু টার্ম আমরা এখন পড়ব। প্রথমত হচ্ছে হাই কমিশন। হাই কমিশন মানে হচ্ছে কমনওয়েলথভুক্ত দুইটা রাষ্ট্রের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং তাদের দেশে যদি পরস্পর দেশে যদি দূতাবাস থাকে, তাহলে সেই দূতাবাসের প্রধান যিনি থাকবেন, প্রধান কূটনীতিক যিনি থাকবেন, তাকে বলা হবে হচ্ছে হাই কমিশনার। আর ওই দূতাবাসকে বলা হবে হচ্ছে হাই কমিশন। আর কমনওয়েলথভুক্ত যদি না হয় তাহলে দূতাবাসের প্রধান যিনি থাকবেন তাকে বলা হবে হচ্ছে অ্যাম্বাসেডর। এছাড়াও জাতিসংঘ বা অন্যান্য ইন্টারন্যাশনাল যে সমস্ত সংস্থা আছে এদের যেই কূটনীতিক তাদেরকেও কিন্তু অ্যাম্বাসেডরই বলা হয়। চার্জ ডে অ্যাফেয়ার্স, এটা হচ্ছে যদি হাই কমিশনার বা অ্যাম্বাসেডর যদি অনুপস্থিত থাকে তাহলে যাকে দায়িত্ব দেওয়া হয় সিনিয়র কূটনীতিক হিসেবে তাকে বলা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স। এম্বাসি মানে হচ্ছে যেখান থেকে হচ্ছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য এক অপরের দেশে যে কূটনৈতিক দপ্তর স্থাপন করে, কমনওয়েলথের সদস্য না, কমনওয়েলথের বাইরের দেশগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাম্বাসি। কনসুলেট মানে হচ্ছে অ্যাম্বাসির অধীনে যেখান থেকে ভিসা অফিস বা ভিসা দেওয়া হয় সেগুলোকে বলা হয় কনসুলেট। আর কনসুল মানে হচ্ছে যেই ডিপ্লোম্যাট
বাণিজ্যিক জিনিসগুলো দেখভাল করবেন, বাণিজ্যিক স্বার্থ নিয়ে কাজ করবেন, তাদেরকে বলা হবে কনসুল। রিকল মানে হচ্ছে যে একজন কূটনীতিককে যখন স্বাগতিক দেশ কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত যদি কোনো কাজ করে সে, তখন যদি তাকে ডেকে পাঠায় তখন সেটাকে বলা হয় রিকল। মানে ধরেন এখন যদি মায়ানমারের কোনো বা ভারতের কোনো কূটনীতিককে বাংলাদেশের সরকার ডেকে পাঠায় যে কোনো তাদের কোনো আচরণের জন্য, সেক্ষেত্রে সেটা হবে রিকল করা। এবং এই যেই কারণে ডেকে পাঠানো হয়েছে সেই কারণটা যদি কোনো সন্তোষজনক ব্যাখ্যা ওই কূটনীতিক দিতে না পারেন, তখন কিন্তু ওই নির্দিষ্ট দেশ বা হোস্ট কান্ট্রি, অর্থাৎ আমি যে একটু উদাহরণ দিয়েছিলাম বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু ওই কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা করতে পারেন। পার্সোনা নন গ্রাটা মানে হচ্ছে অবাঞ্ছিত, এবং কূটনীতিকদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে এইটাই, পার্সোনা নন গ্রাটা করা। কূটনীতিকদের অধিকার এবং তাদের দায় মুক্তি নিয়ে একটা কনভেনশন হয় 1961 সালে, যেটা হচ্ছে ভিয়েনাতে হয়, এবং এই কারণে এটার নাম হচ্ছে ভিয়েনা কনভেনশন 1961। এবং এই কনভেনশনের মাধ্যমেই কূটনীতিকরা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এই জিনিসগুলো হচ্ছে ঠিকঠাক করা হয়। তো জাস্ট এতটুকু জানলেই চলবে, মানে প্রিলিমিনারির জন্য, যে কূটনীতিকদের দায় মুক্তি বা কূটনীতিকদের যে সুযোগ সুবিধা এই জিনিসগুলো ঠিক করা হয় হচ্ছে এই ভিয়েনা কনভেনশনের মাধ্যমে। গুড অফিসেস মানে হচ্ছে দুইটা দেশের মধ্যে ঝগড়াঝাটি লাগলে মাঝখানে কোনো দেশ যখন মধ্যস্থতাকারী হিসেবে চলে আসে, তখন সেই তৃতীয় দেশটাকে বলা হয় হচ্ছে গুড অফিসেস। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হচ্ছে অফিসিয়াল কূটনীতি। যেমন এখন ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যেই বৈঠক হয়, এটা হচ্ছে ট্র্যাক 1 ডিপ্লোমেসির একটা এক্সাম্পল। এরপরে আসেন যে ট্র্যাক 2 ডিপ্লোমেসি হচ্ছে দেশের সুশীল সমাজ বা মিডিয়া, এরা এরা হচ্ছে এদের মধ্যে, অথবা হচ্ছে দেশের হচ্ছে একটা দেশের নন গভর্নমেন্টাল কোনো মানুষের সাথে আর একটা দেশের নন গভর্নমেন্টাল কোনো মানুষের যদি ডিপ্লোমেসি হয়, তখন সেটাকে বলা যেতে পারে হচ্ছে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। যেমন ট্র্যাক 2 ডিপ্লোমেসির যেই এক্সাম্পল, যেমন হচ্ছে ধরেন প্রাইভেট ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি কোনো কিছু হয়, যেমন ধরেন ইলন মাস্কের সাথে বাংলাদেশের কোনো একটা কোম্পানির আলাপ আলোচনা হইলো, তখন সেটা হবে হচ্ছে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। এরপর হচ্ছে ট্র্যাক 3 ডিপ্লোমেসি হচ্ছে একদম সাধারণ মানুষের লেভেলে যেই বা কোনো একটা কমিউনিটির মাধ্যমে যে ডিপ্লোমেসি হয়, সেটা হচ্ছে ট্র্যাক 2 ডিপ্লোমেসির এক্সাম্পল। এটা হতে পারে কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে, এটা হতে পারে এডুকেশন বা ট্রেনিংয়ের মাধ্যমে। যেমন এটার একটা খুব ভালো উদাহরণ হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। 1971 সালে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার মাধ্যমে যে যুক্তরাষ্ট্র এবং পিআরওসি, পিপল রিপাবলিক অফ চায়না, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চায়নার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা যে শীতল সম্পর্ক ছিল সেটা হচ্ছে উষ্ণ হয়। সানশাইন পলিসি অলরেডি আমরা দেখে ফেলেছি। তারপরে ডলার কূটনীতি, এটাও আমরা দেখে ফেলেছি অলরেডি। তারপরে হচ্ছে ওপেন ডোর পলিসি হচ্ছে মেইনলি হচ্ছে অর্থনীতি উদার করা, অর্থাৎ যেখানে খুব সহজেই ওপেন ডোর ওপেন ডোর পলিসি যেখানে আছে সেখানে আপনি খুব সহজেই বিনিয়োগ করতে পারবেন, এবং আপনার বিনিয়োগের টাকা আপনি খুব সহজেই হচ্ছে ওই দেশ থেকে স্থানান্তর করতে পারবেন। যেমন হংকং, সিঙ্গাপুরে হচ্ছে এই ওপেন ডোর পলিসিটা চালু আছে। গানবোট ডিপ্লোমেসি, এটা অনেকটা হচ্ছে ওই যে হার্ড পাওয়ার ইউজ করা, হুমকি ধুমকি দেওয়া। যেমন ধরেন এই যে প্রায়ই শোনা যায় যে তাইওয়ানের আকাশসীমায় চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। তো এটা আসলে চীন কেন করে? কারণ এটা হচ্ছে একটা হুমকি ধমকি দেওয়া। তো এই হুমকি ধমকি দেওয়াটা এটাই হচ্ছে মূলত গানবোট ডিপ্লোমেসি। শাটল ডিপ্লোমেসির মানে হচ্ছে যে যখন এইটা হচ্ছে অনেকটা যেমন সমস্যা সমাধানের জন্য যখন দেখা যায় যে একটা পক্ষ বারবার হচ্ছে আসা যাওয়া করে, যেমন হচ্ছে এটা অনেকটা হচ্ছে আপনার ওই যে গুড অফিস, সেই গুড অফিসটা এখানে আমরা এক্সাম্পলটা এখানে নিতে পারি। যেমন ধরেন দুজনের মধ্যে সমস্যা হলো, দুই বন্ধুর মধ্যে সমস্যা হলো, তাদের একটা কমন বন্ধু আছে, সেই কমন বন্ধু এই দুই বন্ধুর মধ্যে যোগাযোগ রক্ষা করে তাদের সমস্যাটা সমাধান করে দিচ্ছে। এটাকে বলা হতে পারে শাটল ডিপ্লোমেসি। তো এই মাঝখানের যে তৃতীয় বন্ধু তাকে বলা হবে গুড অফিস, এবং তার যে কাজটা এইটাকে বলা হবে হচ্ছে ট্র্যাক থ্রি ট্র্যাক সরি এটাকে বলা হবে শাটল ডিপ্লোমেসি। যেমন বাংলাদেশ এবং মায়ানমারের যে কূটনীতি ছিল সেটা ছিল হচ্ছে শাটল ডিপ্লোমেসি। ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এইটা হচ্ছে চীনের একটা আগ্রাসী কূটনীতি। সাইডলাইন ডিপ্লোমেসি, এই যে এইটা আসতে পারে পরীক্ষাতে, কারণ এটা কিন্তু আপনারা হয়তো নিউজে দেখেছেন যে বিমস্টেক সম্মেলনে
সাইডলাইনে সাইডলাইন বৈঠক করবেন হচ্ছে বাংলাদেশ এবং ভারত, বা বাংলাদেশ সাইডলাইন বৈঠক করার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বা ভারতকে আহ্বান করেছে, এরকম একটা নিউজ কিন্তু আসছিল, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। তো সাইডলাইন মানে হচ্ছে বিমস্টেকে দেশগুলো গিয়েছে হচ্ছে সেখানে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য, এবং এই সম্মেলনের পাশাপাশি যখন দেশগুলো নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করবে তখন সেটাকে বলা হয় হচ্ছে সাইডলাইন ডিপ্লোমেসি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক করলো, এটা কিন্তু একটা সাইডলাইন ডিপ্লোমেসির অংশ। চেকবুক ডিপ্লোমেসি, এটা অনেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ডলার কূটনীতি, ওই ডলার কূটনীতির মতো চীন হচ্ছে টাকা ছড়াচ্ছে, সেই টাকা দিয়ে, মানে টাকা ছড়াচ্ছে বলতে চীন ঋণ দিচ্ছে বিভিন্ন জায়গাতে, অবকাঠামো খাতে উন্নয়নের জন্য চীন ঋণ দিচ্ছে, এবং সেই ঋণের শর্তগুলো হচ্ছে খুবই কঠিন। যখনই ওই ঋণের শর্তগুলো নির্দিষ্ট দেশ পূরণ করতে না পারে, তখনই হচ্ছে চীন তাদের চুক্তির শর্ত অনুযায়ী সম্পদগুলো হচ্ছে নিজেদের অধিকারে নিয়ে নেয়। এবং এইভাবেই কিন্তু শ্রীলঙ্কার হাম্বাটোটা বন্দর চীন 99 বছরের জন্য লিজ দিয়ে নিয়েছে। ডিজিউর রাষ্ট্র, ডিজিউর রাষ্ট্র হচ্ছে বৈধ বা আইনত স্বীকৃতি আছে, এবং হচ্ছে একটা রাষ্ট্র গঠনের জন্য যেই সমস্ত উপাদান দরকার, যেটা নির্দিষ্ট ভূমি, জনসংখ্যা, সরকার এবং হচ্ছে সভরেন্টি, এগুলো আছে, তখন সেই রাষ্ট্রকে বলা হবে ডিজিউ রাষ্ট্র, অর্থাৎ আইনত বৈধ রাষ্ট্র। আর একটা হচ্ছে ডিফ্যাক্টো রাষ্ট্র। ডিফ্যাক্টো রাষ্ট্র হচ্ছে যে এটা একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু এটার এখনও অনেক দেশে হচ্ছে এটাকে স্বীকৃতি দেয় নাই, বা তারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে কিন্তু এখনও আইনগত ওইভাবে আসলে বৈধ না। যেমন হচ্ছে প্যালেস্টাইন বা হচ্ছে কসোভো, পশ্চিম সাহারা, এগুলো হচ্ছে ডিফ্যাক্টো রাষ্ট্রের উদাহরণ। যেমন আমাদের 7 মার্চের যে ভাষণ, সেটা ছিল একটা ডিফ্যাক্টো স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ ওই দিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় না, কিন্তু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, তাহলে ওটা ছিল ডিফ্যাক্টো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। গভীর রাষ্ট্র বা ডিপ স্টেট, এই শব্দটা আপনারা প্রায়ই এখন শুনতে পান, যে ডিপ স্টেট। ডিপ স্টেট মানে হচ্ছে যে ধরেন একটা রাষ্ট্রের তো একদম সহজ ভাষায় বললে একটা রাষ্ট্রের তো সরকার থাকে বা কর্তৃপক্ষ থাকে, সেই সরকারের কথাবার্তায় বা ওই নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে হচ্ছে সব কিছু চলে। কিন্তু ডিপ স্টেট মানে হচ্ছে দেখা যায় এই সরকারের ছাড়াও এই রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটা গোষ্ঠী থাকে যাদের কথায় দেশের বিভিন্ন জিনিসপত্র চলে বা দেশ চলে। যেমন ধরেন পাকিস্তানের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের সেনাবাহিনী, তারপর মায়ানমারের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের সেনাবাহিনী, তারপরে মেক্সিকোর ক্ষেত্রে হচ্ছে তাদের ড্রাগ কার্টেল। তো এইগুলো হচ্ছে ডিপ স্টেট। আবার যদি আমেরিকার ক্ষেত্রে চিন্তা করেন তাহলে হচ্ছে ওদের দেশের যে বিলিয়নিয়াররা আছে সেটাকেও কিন্তু ডিপ স্টেট বলা যেতে পারে। তাহলে ডিপ স্টেট হচ্ছে গভীর রাষ্ট্র। এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম, যদি এক্সাম্পল আসে পরীক্ষাতে, সেক্ষেত্রে পাকিস্তান এবং মায়ানমার নাম আসতে পারে, মেক্সিকোর নামও কিন্তু আসতে পারে। উপগ্রহ রাষ্ট্র, স্যাটেলাইট স্টেট। স্যাটেলাইট স্টেট হচ্ছে কোনো একটা শক্তিশালী রাষ্ট্রের আন্ডারে থাকা একটা দুর্বল রাষ্ট্র, ওই শক্তিশালী রাষ্ট্র যা যা করতে বলে ওই দুর্বল রাষ্ট্র আসলে তা তা করে, এগুলোকে বলা হয় হচ্ছে উপগ্রহ রাষ্ট্র বা হচ্ছে স্যাটেলাইট স্টেট। যেমন হচ্ছে বাহরাইন, এটা হচ্ছে সৌদি আরবের একটা স্যাটেলাইট স্টেট। ক্ষুদ্র রাষ্ট্র বা হচ্ছে স্মল স্টেট। স্মল স্টেট মানে এই না যে আকৃতিতে ছোট, স্মল স্টেট মানে হচ্ছে সে সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্র। সামরিক শক্তিতে কোনো রাষ্ট্র দুর্বল হলে সেটাকে বলা হয় স্মল স্টেট, আর যদি কোনো রাষ্ট্র সামরিক শক্তিতে শক্তিশালী হয় তখন সেটাকে বলা হবে বৃহৎ রাষ্ট্র। বাফার স্টেট মানে হচ্ছে ঝগড়ারত দুইটা রাষ্ট্রের মধ্যে কোনো একটা রাষ্ট্রের অবস্থান হইলে সেটাকে বলা হয় হচ্ছে বাফার স্টেট। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে ছিল বেলজিয়াম, যেটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ প্রশমনে হেল্প করেছে। আবার চীন এবং ভারতের মাঝখানে ভুটান হচ্ছে বাফার রাষ্ট্র হিসেবে কাজ করে। জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার কান্ট্রি, এরা হচ্ছে সাধারণত জনগণের কল্যাণে কাজ করে। পৃথিবীর প্রথম জনকল্যাণ রাষ্ট্র হচ্ছে জার্মানি, এবং এখন বর্তমানে জনকল্যাণ রাষ্ট্র উদাহরণগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। রগ স্টেট বা হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র, বা এগুলা এগুলা এই রগ স্টেটটা মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের আবিষ্কার। যুক্তরাষ্ট্র হচ্ছে 4টা রাষ্ট্রকে রগ স্টেট বলে মনে করে, তো এটা মনে হয় একটু আপডেট হয়েছে। আমি এটা একটু চেক করে আপডেটটা আপনাদেরকে জানাই দিব, বা এটা সাম্প্রতিক ক্লাসে আপনারা পেয়ে যাবেন। এরপর আসেন জাতিরাষ্ট্র বা হচ্ছে ন্যাশন স্টেট। জাতিরাষ্ট্র মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে যখন অনেক জাতি থাকে তখন সেটাকে বলা হয় ন্যাশন স্টেট। যেমন হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে একটা ন্যাশন স্টেট, কারণ ইন্ডিয়াতে অনেক সংস্কৃতির, অনেক ভাষার, অনেক ধর্মের রাষ্ট্র রয়েছে, জাতি রয়েছে।
এই কারণে ইন্ডিয়া হচ্ছে একটা জাতি রাষ্ট্রের এক্সাম্পল। ব্যর্থ রাষ্ট্র বা ফেইল স্টেট, ব্যর্থ রাষ্ট্র মতে মূলত হচ্ছে যেসব দেশের হচ্ছে সরকার বা কর্তৃপক্ষ মানবাধিকারের কোনো উন্নতি করতে পারছে না, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, তারপরে গণতন্ত্রের কোনো কিছু নাই, ওই সমস্ত রাষ্ট্রকে বলা হয় হচ্ছে ফেইল্ড স্টেট বা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। যেমন লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক এগুলো হচ্ছে ফেইল্ড রাষ্ট্রের বা ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ। আর একটা হচ্ছে ফ্র্যাজাইল স্টেট বা ভঙ্গুর রাষ্ট্র। মূলত যেসব রাষ্ট্র তাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে বলা হয় ফ্র্যাজাইল স্টেট বা হচ্ছে ভঙ্গুর রাষ্ট্র। যেমন হচ্ছে সোমালিয়া, সিরিয়া, দক্ষিণ সুদান এগুলো হচ্ছে ফ্র্যাজাইল স্টেট। তৃতীয় বিশ্বের দেশ বলতে মূলত হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল, সামরিকভাবে দুর্বল দেশগুলোকে বোঝানো হয় এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্রগুলোকেই বোঝানো হয়। এবং উন্নয়নশীল দেশগুলো বলতেও কিন্তু তৃতীয় বিশ্বের দেশ এই টার্মটা ইউজ করা হয়। এই টার্মটা মূলত আসছে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের ব্লক বা ক্যাপিটালিস্ট যে ব্লকটা ছিল, ওই ব্লকটাকে বলা হতো প্রথম বিশ্বের রাষ্ট্র, এবং সোভিয়েত ব্লকের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে বলা হতো দ্বিতীয় বিশ্বের রাষ্ট্র, এবং এর বাইরে যে রাষ্ট্রগুলো ছিল সেগুলোকে বলা হতো তৃতীয় বিশ্বের রাষ্ট্র। এবং এই তৎকালীন সময়ে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো যারা সোভিয়েত ব্লকেও ছিল না এবং যুক্তরাষ্ট্রের ব্লকেও ছিল না, তারা একটা জোট গঠন করে, যেটার নাম হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, অর্থাৎ তারা কোনো জোটে যায় নাই, জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলনটা এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1955 সালে, এবং এই জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার পেছনে যারা কারিগর হিসেবে কাজ করেছেন তারা হচ্ছে জওহরলাল নেহরু, জামাল আবদেল নাসের, মার্শাল টিটো এবং হচ্ছে ডক্টর আহমেদ সুকর্ণ। তাহলে এই নেমটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংগঠন, এখান থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে। এখন আসেন যে ন্যামের সদস্য সংখ্যা কত। ন্যামের সদস্য সংখ্যা হচ্ছে 120টা, এবং বাংলাদেশ 1973 সালে ন্যামের চতুর্থ সম্মেলনে, যেই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল আলজেরিয়ার আলজিয়ার্সে, এই সম্মেলনে বাংলাদেশ হচ্ছে ন্যামের সদস্যপদ লাভ করে। তো ন্যামের সদস্য সংখ্যা হচ্ছে 120। প্রতিষ্ঠিত হয় হচ্ছে, একটু আগে মনে হয় আমি 1955 বলেছিলাম, মূলত 1955 সালে একটা সম্মেলন হয়েছিল, বান্ধং সম্মেলন। সেই সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ন্যামটা প্রতিষ্ঠিত হবে, এবং পরবর্তীতে 1961 সালে হচ্ছে ন্যাম প্রতিষ্ঠিত হয়। ওকে, তারপরে দেখেন চতুর্থ বিশ্বের রাষ্ট্র বলতে মূলত বোঝানো হয় যে রাষ্ট্রগুলো চরম দরিদ্র এবং একদম অনুন্নত দেশ, এবং এখানে মৌলিক মানবাধিকার নাই, একদমই হচ্ছে গরিব রাষ্ট্র, এগুলোকে বলা হয় হচ্ছে চতুর্থ বিশ্বের রাষ্ট্র। দক্ষিণের রাষ্ট্র বলতে বোঝানো হয় যে দক্ষিণ গোলার্ধের দেশগুলো, যেগুলো হচ্ছে মোটামুটি অর্থনৈতিক বা অবকাঠামোগত বিভিন্ন দিক থেকে হচ্ছে পিছিয়ে আছে, এগুলোকে বলা হয় দক্ষিণের রাষ্ট্র। আপনি যদি দেখেন যে পৃথিবীর দক্ষিণ দিকের যে ম্যাক্সিমাম রাষ্ট্রই হচ্ছে গরিব এবং উত্তর দিকের ম্যাক্সিমাম রাষ্ট্রই হচ্ছে ধনী। যদি আমরা উত্তর দিকে পড়ছি, আমরা আসলে ধনীর তালিকায় পড়ি নাই। এখন আসেন সমুদ্র সীমা। সমুদ্র সীমা নিয়ে বিরোধ, এটা হচ্ছে অনেক আগেকাল থেকেই যাদের শক্তি ছিল তারাই সমুদ্র শাসন করেছে। তো পরবর্তীতে জাতিসংঘের একটা কনভেনশন হয়, কনভেনশনের নাম হচ্ছে আনক্লস, ইউনাইটেড নেশনস কনভেনশন ফর দ্য ল অফ দ্য সি। তো এই কনভেনশন অনেকবার আলাপ আলোচনা হয়, এবং সর্বশেষ আনক্লস 3-তে একটা চূড়ান্ত সিদ্ধান্তে সবাই আসে, একটা কনভেনশন বা একটা সনদ স্বাক্ষরিত হয়। তাহলে আনক্লস 3 এটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স, এই কনফারেন্সের মাধ্যমে আনক্লস ইউনাইটেড নেশনস কনভেনশন ফর দ্য ল অফ দ্য সি এটা স্বাক্ষরিত হয়। এবং এই কনভেনশনের মাধ্যমেই হচ্ছে ইটলস, অর্থাৎ ইটলস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এই ইটলস হচ্ছে প্রতিষ্ঠিত হয়। ইটলসের সদর দপ্তর হচ্ছে জার্মানির হামবার্গে অবস্থিত, এবং এটার বিচারক সংখ্যা হচ্ছে 21 জন। এবং এই ইটলসের এই যে কনভেনশন বা ইটলস আনক্লস, এই আনক্লসই হচ্ছে সমুদ্রে কার কতটুকু অধিকার থাকবে সেটা ঠিক করে দেয়। তো বাংলাদেশ 1974 সালে একটা আইন পাশ করে, সেই আইনে লেখা ছিল যে আসলে বাংলাদেশ তার সমুদ্র উপকূলীয় সীমা সে কতটুকু থেকে নির্ধারণ করবে বা কোত্থেকে সে হিসাব করবে। দেখেন এইটা হচ্ছে বাংলাদেশের সেই আইন। বাংলাদেশ তখন ঠিক করেছিল যে 10 ফেদম বা 60 ফুট গভীরতাকে তারা হচ্ছে ভিত্তিরেখা ধরবে, এবং সেই ভিত্তিরেখা থেকে তারা সমুদ্রে কতটুকু যাবে সেটা তারা হিসাব করবে।
তো এই যে আনক্লস, এই আনক্লস কি কি তারা ঠিক করেছে সেটাকে আমরা দেখব। দেখেন, একটা টার্ম হচ্ছে অভ্যন্তরীণ জলসীমা বা ইনল্যান্ড ওয়াটার। মূলত জোয়ার যখন হয় তখন জোয়ারের পানিটা যখন নেমে যায়, সর্বনিম্ন যেই বিন্দু পর্যন্ত, অর্থাৎ ভাটার সময় যেই বিন্দু পর্যন্ত পানিটা নেমে যায়, ওই বিন্দুটাই হচ্ছে ভিত্তিরেখা বা বেজ লাইন। এবং এই বেজ লাইনের উপরের দিকে যেই অংশটুকু আছে সেই অংশটুকুর পানিকে বলা হবে অভ্যন্তরীণ জলসীমা বা ইনল্যান্ড ওয়াটার বা হচ্ছে ইন্টারনাল ওয়াটার। এবং এই বেজ লাইনকে সংলগ্ন সমুদ্র সীমাও কিন্তু বলা হয়। এরপর আসেন আমরা দেখব হচ্ছে সমুদ্রে কত দূর কোনটাকে কি বলা হয়। তো শুরুতে হচ্ছে উপকূলীয়, আঞ্চলিক, রাজনৈতিক, টেরিটোরিয়াল সমুদ্র সীমা। এটা হচ্ছে বেজ লাইন থেকে, এই যে এটা হচ্ছে আপনার ভাটার সর্বনিম্ন লাইন। এই যখন ভাটা আসে তখন পানিটা এতটুকু পর্যন্ত নেমে আসে, এইখান থেকে এই বেজ লাইন থেকে হচ্ছে সমুদ্র সীমাটা হিসাব করা হয়। তো সমুদ্র সীমা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে টেরিটোরিয়াল সি বা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। এবং এখানে উপরে নিচে অর্থাৎ মাটি, আকাশ সমস্ত কিছুই হচ্ছে যেই দেশের এই সমুদ্র সীমা থাকবে তাদের, এবং এখানে আপনি যা ইচ্ছা করতে পারবেন। এর পরের 12 কিলোমিটার, 12 ন্যানোমিটার, 12 নটিক্যাল মাইল যদি আপনি সামনে আগান, অর্থাৎ টোটাল যদি বেজলাইন থেকে আপনি 24 নটিক্যাল মাইল আগান, তাহলে যেই অঞ্চলটা আপনি পাবেন সেটাকে বলা হবে কন্টিগাস জোন বা সংলগ্ন সমুদ্র অঞ্চল। এটাকে উপকূলীয়, আঞ্চলিক, রাজনৈতিক সীমা থেকে 12 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। তাহলে এটাকে হচ্ছে সংলগ্ন সমুদ্র অঞ্চল বলে, অথবা কন্টিগাস জোনও বলা হয়। বেসলাইন থেকে আপনি যদি টোটাল 200 নটিক্যাল মাইল সামনে আগান, তাহলে যে অঞ্চলটা আপনি পাবেন সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে উপকূলীয় আঞ্চলিক সীমা থেকে 188 নটিক্যাল মাইল আর ভিত্তিরেখা থেকে হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এই অর্থনৈতিক অঞ্চলে কী করা যাবে? আপনি মাছ ধরতে পারবেন, শুল্ক আহরণ করতে পারবেন, কোনো দ্বীপ থাকলে সেটা আপনি মালিকানা নিতে পারবেন। তবে পরিবেশে বিপর্যয় হয় এই ধরনের কোনো কাজ কাজ করা যাবে না, এবং সমুদ্রের স্রোতে পরিবর্তন হয় এরকম কোনো কাজ করা যাবে না। এবং অন্য দেশকে আপনি চাইলে এই অর্থনৈতিক অঞ্চলে মাছ ধরার সুযোগ করে দিতে পারবেন। এই অর্থনৈতিক সমুদ্র অঞ্চলের পরবর্তী যে অঞ্চলটা, এটাকে বলা হয় হাই সি বা মুক্ত সাগর। এই যে এই অঞ্চলটা হচ্ছে পুরোটাই হাই সি বা হচ্ছে মুক্ত সাগর, অর্থাৎ 200 নটিক্যাল মাইলের পরে। তবে আপনি যদি সি বেডের দিকে তাকান, সি বেড কিন্তু এরকম সমতল না, এরকম প্লেন না। এটা কিন্তু দেখা যায় যে এই প্লেন হয়ে আসছে, প্লেন 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 হয়ে আসছে, এরপরে এরকম আস্তে 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 স্লোপ আছে। তো দেখা যায় যে এরকম সমুদ্র তলদেশটা এরকম প্লেন হইতে হইতে, প্লেন হইতে 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 হঠাৎ করেই হচ্ছে একটা স্লোপ দেখা যায়। এই যে হঠাৎ করে স্লোপটা যেখান থেকে শুরু হয়েছে, এই সীমানা পর্যন্ত অংশটাকে বলা হয় হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান অঞ্চল। তো মহীসোপান অঞ্চল একটা দেশ কতটুকু পাবে সেটা আনক্লস অনুযায়ী হচ্ছে 350 নটিক্যাল মাইল। 350 নটিক্যাল মাইল হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান থাকবে। তবে এখানে আরেকটা কিন্তু আছে, যে যদি মহীসোপানের অঞ্চলটা 350 নটিক্যাল মাইলেরও বেশি থাকে, তাহলে যতটুকু বেশি থাকবে সেই বেশি অঞ্চলটাও কিন্তু যে উপকূলীয় দেশ আছে তারাই হচ্ছে পাবে। তো বাংলাদেশের যে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান অঞ্চল, সেটা কিন্তু 350 নটিক্যাল মাইল থেকেও কিন্তু অনেক বেশি, অনেক বেশি না, সেটা হচ্ছে 4 নটিক্যাল মাইল বেশি। তাহলে বাংলাদেশের টোটাল যে সমুদ্র অঞ্চল সেটা হচ্ছে 354 নটিক্যাল মাইল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এমনিতে কন্টিনেন্টাল শেলফ হচ্ছে 350 নটিক্যাল মাইল, আর যদি বাংলাদেশেরটা বলা হয় তাহলে সেটা হবে 354 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্র বিজয়, বাংলাদেশের দুই প্রতিবেশীর সাথে বাংলাদেশ কিন্তু সমুদ্র নিয়ে বিরোধ ছিল, এবং বাংলাদেশ দুই দুই প্রতিবেশীর বিরুদ্ধেই বাংলাদেশ মামলা করে 2009 সালে। এর মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ মামলা করে পিসিএতে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে, এবং মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ মামলা করে হচ্ছে ইটলসে। তো মায়ানমারের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ জয় পায় 14ই মার্চ 2012। 14ই মার্চ 2012 সালে এই তারিখে বাংলাদেশ ইটলসে বাংলাদেশ সমুদ্র সীমা জয়লাভ করে। তো ইটলসের আমরা জানি মেম্বার ছিল, বিচারক ছিল 21 জন। এই 21 জনের মধ্যে 20 জনই হচ্ছে বাংলাদেশের পক্ষে ভোট দেয়, এবং এই মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশ সমুদ্র সীমার টোটাল অর্জন করে হচ্ছে 1,11,631 বর্গ কিলোমিটার। এই এলাকাটা হচ্ছে বাংলাদেশ লাভ করে।
আর ভারতের সাথে বাংলাদেশ সমুদ্র সীমাটা জয় করে হচ্ছে 2014 সালে। 2014 সালের 7 জুলাই হচ্ছে বাংলাদেশ ভারতের বিপক্ষে সমুদ্র সীমা জয় করে। এবং এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এটাও নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এখানে 5 জন বিচারকের মধ্যে 4 জন হচ্ছে বাংলাদেশের পক্ষে রায় দেয়। এবং ভারতের সাথে বাংলাদেশ টোটাল সমুদ্র সীমা অর্জন করে হচ্ছে 19,467 বর্গ কিলোমিটার। তো এই মুহূর্তে বাংলাদেশের টোটাল সমুদ্র এলাকাটা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। তো এইখানে এই দুই পক্ষেরই কিছুটা কমন জোন আছে। এই কারণে হচ্ছে এই 19,467 এবং আগে হচ্ছে 1,11,631, এটা যোগ করলে আরও বেশি হয়। কিন্তু যেহেতু দুই দেশেরই কিছু কমন জোন আছে, কমন জোন মিলিয়ে টোটাল হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। তারপরে হচ্ছে আমরা এগুলো অলরেডি পড়ে ফেললাম। বিরোধপূর্ণ দ্বীপ অঞ্চল মংডু এবং ঘুমধুম, এটা হচ্ছে বাংলাদেশ মায়ানমারের বিরোধপূর্ণ অঞ্চল। ডোকলাম চীন ভুটান সীমান্তে অবস্থিত একটা মালভূমি, এটা নিয়ে চীন এবং ভুটানের মধ্যে ঝামেলা আছে। এবং এটা বর্তমানে ভারত এখানে ভুটানকে সাপোর্ট দিচ্ছে। কালাপানি লিপুলেক লিম্পুয়া ধুয়া নেপাল এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। আবু মুসা দ্বীপ, এটা নিয়ে বিরোধ আছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের, তবে এখন বর্তমানে এটা ইরানের দখলে আছে। কুরিল দ্বীপপুঞ্জ, এটা প্রশান্ত মহাসাগরের একটা অবস্থান, জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ এবং এটা বর্তমানে রাশিয়ার দখলে আছে। শাখালিন দ্বীপপুঞ্জ, এটাও বর্তমানে রাশিয়ার দখলে আছে, জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। ফকল্যান্ড, এটা নিয়ে হচ্ছে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্যে ঝামেলা আছে এবং এটা বর্তমানে ব্রিটেনের দখলে আছে। শাতিল আরব, এটা নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে ঝামেলা ছিল, তবে বর্তমানে এটা ইরানের দখলে আছে। গোলান মালভূমি, এটা নিয়ে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে ঝামেলা ছিল আছে এবং এটা বর্তমানে ইসরায়েলের দখলে আছে। জিব্রাল্টার, জিব্রাল্টার হচ্ছে একটা জায়গার নামও আছে জিব্রাল্টার, এই যে এই জায়গাটা হচ্ছে জিব্রাল্টার। তো যদিও এটা স্পেনের অংশ, কিন্তু এই জিব্রাল্টার কিন্তু স্পেনের না, এই জিব্রাল্টার হচ্ছে ইংল্যান্ডের। এবং এইখানে হচ্ছে একটা প্রণালী আছে যেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী একদিকে মেডিটেরিয়ান সিকে আটলান্টিক ওশনের সাথে হচ্ছে যুক্ত করেছে। মান্নার দ্বীপ, এটা নিয়ে হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের সাথে ঝামেলা আছে, বর্তমানে এটা শ্রীলঙ্কার দখলে। প্যারোসেল দ্বীপপুঞ্জ পূর্ব চীন সাগরে অবস্থিত, এখানে চীন তাইওয়ান ভিয়েতনাম এগুলোকে দাবি করে, তবে বর্তমানে এই দ্বীপপুঞ্জগুলো চীনের দখলে আছে। স্প্রাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব চীন সাগরে অবস্থিত, চীন ভিয়েতনামের এটা নিয়ে ঝামেলা আছে, বর্তমানে এগুলো হচ্ছে চীনের দখলে রয়েছে। সেনগাকু বা দিও দ্বীপ, এটা হচ্ছে পূর্ব চীন সাগরে অবস্থিত, চীন জাপান তাইওয়ান এগুলো নিজেদের বলে দাবি করে, তবে এই দ্বীপ বর্তমানে জাপানের দখলে আছে। চলেন আমরা একটু হচ্ছে রিক্যাপ করে আসি আমরা কী কী জিনিস দেখলাম। তাহলে আমরা একদম শুরু থেকে হচ্ছে রিক্যাপ করব। তাহলে আমরা শুরু থেকে দেখলাম হচ্ছে যে সফট পাওয়ার, হার্ড পাওয়ার এবং স্মার্ট পাওয়ার। পাওয়ার হচ্ছে 3 ধরনের হয়। কূটনীতি সাধারণত অ্যাডভান বার্গ এটা ব্যবহার করেন। এরপরে আমরা দেখলাম হচ্ছে কূটনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন টার্ম, যেমন হাই কমিশন, কমনওয়েলথভুক্ত 2টা দেশের যেই অফিস, কূটনৈতিক অফিস, দূতাবাস, সেগুলোকে বলা হবে হাই কমিশন। এবং হাই কমিশনে যিনি সর্বোচ্চ কূটনীতিক থাকবেন তাকে বলা হবে হাই কমিশনার। যদি কমনওয়েলথভুক্ত না হয় তাহলে যিনি সর্বোচ্চ কূটনীতিক থাকবেন তাকে বলা হবে অ্যাম্বাসেডর। চার্জ দি অ্যাফেয়ার্স হচ্ছে অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারের অনুপস্থিতিতে যিনি দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত, তিনি হচ্ছেন চার্জ দি অ্যাফেয়ার্স। অ্যাম্বাসি হচ্ছে কমনওয়েলথভুক্ত যদি দেশ না হয় তখন সেই দূতাবাসকে বলা হয় অ্যাম্বাসি, যেমন আমরা বলি ইউএস অ্যাম্বাসি, নট ইউএস হাই কমিশন। কনসুলেট, এখান থেকে হচ্ছে ভিসা দেওয়া হয়, ভিসা অফিসকে বলা হয় কনসুলেট। কনসুল হচ্ছে যিনি বাণিজ্যিক উপদেষ্টা থাকবেন বা বাণিজ্যিক ডিপ্লোমেট থাকবেন। রিকল করা, পার্সোনা নন কাটা মানে হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করা। ভিনা কনভেনশনের মাধ্যমে ডিপ্লোম্যাটদের স্বার্থ সংশ্লিষ্ট বা দায় মুক্তি প্রদান করা হয়। তারপরে আমরা দেখলাম গুড অফিস, দুজন ঝামেলা করলে, দুজন ঝগড়া লাগলে মাঝখানে কেউ একজন সেই ঝগড়া মিটিয়ে ফেললে ওই মাঝখানের জনকে বলা হয় গুড অফিস। এবং এই যে সে ঝগড়াটা মিটাইলো, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে শাটল ডিপ্লোমেসি। ট্র্যাক 1 ডিপ্লোমেসি রাষ্ট্রপ্রধানদের মধ্যে হয়। ট্র্যাক 2 ডিপ্লোমেসি হচ্ছে যারা দেশের গণ্যমান্য ব্যক্তি বা দেশের যারা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি এদের মধ্যে হয়। ট্র্যাক 3 ডিপ্লোমেসি হচ্ছে একদম জনগণ বা একদম রুট লেভেলে হয়।
এটার উদাহরণ হচ্ছে পিংপং ডিপ্লোমেসি। সানশাইন পলিসি আমরা আগে পড়েছি। ডলার কূটনীতি হচ্ছে যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যানের পরে হচ্ছে এই ডলার কূটনীতি টার্মটা চলে আসে। ওপেন ডোর পলিসি মানে হচ্ছে উদার নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা বা বাণিজ্য ব্যবস্থা। গানবোট ডিপ্লোমেসি এটা হচ্ছে হুমকি ধামকি দেওয়া। শাটল ডিপ্লোমেসি, মানে হচ্ছে সমস্যা সমাধানের জন্য বারবার আসা যাওয়া করা। ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এটা চায়নার একটা হচ্ছে আগ্রাসী কূটনীতি। সাইডলাইন ডিপ্লোমেসি মানে হচ্ছে এটাকে করিডোর ডিপ্লোমেসি বলা হয়। এটা হচ্ছে মূল যে ইভেন্ট, সেই মূল ইভেন্টের পাশে দুইটা দেশ যখন নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সেরে ফেলে তখন সেটাকে বলা হবে সাইডলাইন ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি, এটা হচ্ছে চীনা ডিপ্লোমেসি। বিভিন্ন ধরনের রাষ্ট্র আমরা দেখলাম। ডিজিওর মানে হচ্ছে আইনগত বৈধ রাষ্ট্র। ডিফেক্ট রাষ্ট্র হচ্ছে কার্যত রাষ্ট্র বা বলা যেতে পারে হচ্ছে এটা অনেক দেশই এই রাষ্ট্রটাকে রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই, তবে তারা হচ্ছে স্বাধীন রাষ্ট্র। গভীর রাষ্ট্র, ডিপ স্টেটের এক্সাম্পল হচ্ছে পাকিস্তান, মায়ানমার। উপগ্রহ রাষ্ট্র এক্সাম্পল হচ্ছে বাহরাইন। স্মল স্টেটের একটা উদাহরণ হচ্ছে কোস্টারিকা, যেগুলো হচ্ছে সামরিকভাবে দুর্বল। বৃহৎ রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রগুলো সামরিকভাবে শক্তিশালী। সংঘর্ষ নিবারক রাষ্ট্রের মধ্যে রয়েছে যেমন বেলজিয়াম, তারপর হচ্ছে ভুটান। জনকল্যাণ রাষ্ট্র, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো হচ্ছে জনকল্যাণ রাষ্ট্রের উদাহরণ। রগ স্টেট দেখলাম আমরা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘোষিত দুর্বৃত্ত রাষ্ট্র। জাতিরাষ্ট্র মানে হচ্ছে যেখানে অনেকগুলো নেশন থাকবে। ব্যর্থ রাষ্ট্র হচ্ছে যারা রাষ্ট্রের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ। দেখা যায় যে একটা দেশের একটা অংশ একটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে, আরেকটা অংশ আরেকটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। যেমন লিবিয়াতেই হচ্ছে কয়েকটা কয়েকটা অঞ্চলে ভাগ হয়ে দেখা যায় কিছু অংশ লিবিয়ার সরকার নিয়ন্ত্রণ করে, কিছু অংশ হচ্ছে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে। এই ধরনের রাষ্ট্রগুলোকে বলা হয় ফেইল্ড স্টেট। ভঙ্গুর রাষ্ট্র, যেগুলো হচ্ছে জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, সেগুলোকে বলা হয় ভঙ্গুর রাষ্ট্র। তৃতীয় বিশ্বের দেশ, মূলত উন্নয়নশীল দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়ে থাকে। আর প্রথম বিশ্বের দেশ বলা হতো হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্লককে স্নায়ুযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বের দেশ বলা হতো সোভিয়েত ব্লককে স্নায়ুযুদ্ধের সময়, এবং এই ব্লকের বাইরে যারা ছিল তাদেরকে বলা হতো তৃতীয় বিশ্বের দেশ। এবং এরা নেম নামের একটা জোট গঠন করে, নন অ্যালাইন মুভমেন্ট। এটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 120টা। এবং বাংলাদেশ 1973 সালে চতুর্থ সম্মেলনে আলজিয়ার্সে বাংলাদেশ এই নেমের সদস্যপদ লাভ করে। চতুর্থ বিশ্ব দেশ মানে চরম দরিদ্র একদম অনুন্নত দেশ, যেমন সোমালিয়া, দক্ষিণ সুদান। দক্ষিণ রাষ্ট্র মানে হচ্ছে দক্ষিণ গোলার্ধে যে রাষ্ট্রগুলো গরিব রাষ্ট্র সেগুলা। সমুদ্র সীমার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই আনক্লস পাস হয় কবে বা আনক্লস স্বাক্ষরিত হয় কবে। তার আনক্লস স্বাক্ষরিত হয় হচ্ছে 1982 সালে। 1982 সালে হচ্ছে আনক্লস স্বাক্ষরিত হয়, এবং এই আনক্লসের মাধ্যমেই ইটলস তৈরি হয় 1982 সালেই। ইটলসের সদর দপ্তর জার্মানির হামবার্গে অবস্থিত, বিচারক সংখ্যা 21 জন। এখানে আমরা দেখলাম হচ্ছে সমুদ্র সীমা নিয়ে কিছু আইন কানুন। এর মধ্যে আমরা দেখলাম যে অভ্যন্তরীণ জলসীমা এটা হবে সর্বশেষ ভাটার সীমা। এরপরে আমরা দেখলাম টেরিটোরিয়াল সমুদ্র সীমা, এটা হবে 12 নটিক্যাল মাইল। এরপরে কন্টিগাস জোন, এটা হবে 24 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা হবে 200 নটিক্যাল মাইল। মহীসোপান হবে হচ্ছে 350 নটিক্যাল মাইল, তবে বাংলাদেশের মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। বাংলাদেশ সমুদ্র সীমা জয় করেছে মায়ানমার এবং হচ্ছে ভারতের সাথে। মায়ানমার সাথে জয় করে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সিতে 2012 সালে বাংলাদেশের মায়ানমারের বিরুদ্ধে সমুদ্র সীমা জয় করে 21 ভোটে জয়লাভ করে 1,11,631 বর্গ কিলোমিটার এলাকা লাভ করে। ভারতের বিপক্ষে সমুদ্র সীমা জয় করে পিসিএতে, যেটার সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত, এবং এখানে 4-1 বাংলাদেশ জয়লাভ করে। এবং ভারতের বিপক্ষে টোটাল সমুদ্র সীমা অর্জন করে হচ্ছে 19,467 বর্গ কিলোমিটার, এবং টোটাল এখন বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। এরপরে আমরা দেখলাম বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চল, কালাপানি, লিপুলেক, লিম্পোধোয়া, নেপাল এবং ভারতের মাঝখানে বিরোধপূর্ণ অঞ্চল। আবু মুসা দ্বীপ নিয়ে ঝামেলা আছে হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের, এবং আবু মুসা দ্বীপটা হচ্ছে পার্সিয়ান গালফে অবস্থিত, বর্তমানে ইরান এটা দখল করে আছে। কুরিল দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, জাপান রাশিয়ার মধ্যে ঝামেলা আছে, বর্তমানে রাশিয়ার দখলে। শাখালিন দ্বীপপুঞ্জ ওকস্টক সাগরে অবস্থিত, জাপান রাশিয়ার মধ্যে ঝামেলা, এটাও রাশিয়ার দখলে। ফকল্যান্ড নিয়ে ঝামেলা হচ্ছে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্যে, এটা আটলান্টিক ওশনে অবস্থিত এবং বর্তমানে ব্রিটেনের দখলে। সাতিল আরব পারস্য উপসাগরের দিকে অবস্থিত, একদম কাছে অবস্থিত। ইরান, এখানে হচ্ছে বর্তমানে এটা ইরানের দখলে, এবং সাতিল আরব হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিসের মিলিত প্রবাহ। গোলান মালভূমি, সিরিয়ার গোলান মালভূমি,
ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে ঝামেলা আছে, বর্তমানে সিরিয়ার ইসরায়েল দখলে। জিব্রাল্টার, এখানে জিব্রাল্টার প্রণালী আছে, এই প্রণালীটা হচ্ছে আর্কটিক ওশনের সাথে মেডিটেরিয়ান সিকে যুক্ত করেছে এবং পৃথক করেছে ইউরোপ থেকে আফ্রিকাকে। এইখানে একটা অঞ্চল আছে জিব্রাল্টার, যদিও এটা স্পেনের ভূখণ্ড, মানে স্পেনের সাথে এটা যুক্ত, কিন্তু এই জিব্রাল্টার হচ্ছে যুক্তরাজ্যের দখলে। মান্নার উপদ্বীপ, এটা নিয়ে হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ঝামেলা আছে, বর্তমানে হচ্ছে শ্রীলঙ্কার দখলে। প্যারাসেল দ্বীপপুঞ্জ পূর্ব চীন সাগরে অবস্থিত, চীন, তাইওয়ান, ভিয়েতনামের মধ্যে ঝামেলা, কিন্তু বর্তমানে চীনের দখলে রয়েছে। স্প্রাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব চীন সাগরে অবস্থিত, বর্তমানে চীনের দখলে, চীন এবং ভিয়েতনামের মধ্যে এটা নিয়ে ঝামেলা আছে। সেনকাকু বা দিও দ্বীপ পূর্ব চীন সাগরে অবস্থিত, চীন, জাপান, তাইওয়ান এটাকে নিজেদের বলে দাবি করে, তবে বর্তমানে জাপানের দখলে রয়েছে। তাহলে এই হচ্ছে আপনাদের মোটামুটি পড়াশোনা। আমি এখন আপনাদের চ্যাট হচ্ছে অন করে দিব এবং অন করে কিছু প্রশ্ন করব, তারপরে আমরা হচ্ছে কাহুট খেলবো। ওকে, তাহলে আপনারা আমাকে বলবেন যে ইটলস স্বাক্ষরিত হয় কবে? ইটলস বা ইটলস প্রতিষ্ঠিত হয় কবে? ইটলস, ইটলস প্রতিষ্ঠিত হয় কবে? ইটলস প্রতিষ্ঠিত হয় কবে? 1982। ইটলস প্রতিষ্ঠিত হয় 1982। ওকে, এবার বলেন যে মহীসোপানের দৈর্ঘ্য কত? মহীসোপান, মহীসোপানের দৈর্ঘ্য কত? মহীসোপানের দৈর্ঘ্য কত? 350। আর বাংলাদেশের কত? বাংলাদেশের কত? বাংলাদেশের, বাংলাদেশের হচ্ছে 354। ওকে, নিউ স্টার্ট চুক্তি থেকে রাশিয়া কবে বের হয়ে যায়? নিউ স্টার্ট চুক্তি থেকে রাশিয়া কবে বের হয়ে যায়? 2023-এ বের হয়ে যায়। গুড। তারপরে বলেন যে সিটিবিটি, সিটিবিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত? সিটিবিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত? 187। কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষর করেছে 187, আর অনুমোদন করেছে 178। স্বাক্ষর করানাই হচ্ছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, আর স্বাক্ষর করেও অনুমোদন করানাই হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান এবং হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেন যে হচ্ছে আপনার পারমাণবিক চুল্লি সব থেকে বেশি আছে কোন দেশে? পারমাণবিক চুল্লি সব থেকে বেশি আছে কোন দেশে? রিয়েক্টর, পারমাণবিক চুল্লি মানে হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর, নিউক্লিয়ার রিয়েক্টর সব থেকে বেশি আছে কোথায়? যুক্তরাষ্ট্র। আর নিউক্লিয়ার ওয়ারহেড সব থেকে বেশি আছে হচ্ছে রাশিয়াতে। ওকে, ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ডেটন চুক্তি, ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? ডেটন চুক্তি 1995, 1995 হচ্ছে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, এরপরে বলেন যে এবিএম চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? এবিএম চুক্তি, এবিএম চুক্তি স্বাক্ষরিত হয় কবে? অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি স্বাক্ষরিত হয় কবে? এবিএম। ওকে, 1972। আচ্ছা, ইরান ডিল, ইরান নিউক্লিয়ার ডিল, এটার মেয়াদ কত বছর? ইরান নিউক্লিয়ার ডিল মেয়াদ কত বছর? ইরান নিউক্লিয়ার ডিল মেয়াদ কত বছর? 15 বছর, মানে 2031 সালে শেষ হবে। ঠিক আছে, 2031 সালে হচ্ছে শেষ হবে। ওকে, আপনারা মোটামুটি পেরেছেন।